ঈশ্বর গুপ্ত লিখেছিলেন, হইল বিবাদ বহ্নি বড় বলবান। এখন শাসক দলের সঙ্গে নজিরবিহীন মহাবিবাদের মধ্যেই একটার পর একটা নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন, আর তাতে আপাদমস্তক বদলে যাচ্ছে এ রাজ্যের গোটা পুলিশ প্রশাসনটাই। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। ভোটের আগেই ঝোড়ো ব্যাটিং। আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর 3 দিনে 43 জন আইএএস ও আইপিএস অফিসারকে বদলি করল কমিশন। পুলিশ প্রশাসনের খোল নলচে তো বদলে গেল, কিন্তু ভোটটা অবাধ আর শান্তিপূর্ণ হবে তো? দ্বিতীয় প্রশ্ন। ডিজি থেকে এসপি পাইকারি হারে বদলি চলছে পুলিশেও। অন্যদিকে আজ এক লপ্তে 11 জন জেলা শাসক সহ 13 জন ডিইওকে সরালো কমিশন। কিন্তু যাদের ওই পদে বসাচ্ছে কমিশন, তারা কি রাজ্যবাসীকে একটা নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারবেন? তৃতীয় প্রশ্ন। যারা টাকা ও অস্ত্র সাপ্লাই করায় মদত দেবে, তাদেরই বেছে বেছে নিচ্ছেন। পরপর অফিসার বদল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী। কিন্তু নতুন অফিসাররা সবাই তো এ রাজ্যেরই, তাহলে এতদিন তাদের ওপর কি করে ভরসা রেখেছিল রাজ্য সরকার? আর চতুর্থ প্রশ্ন থাকবে, সব বাহিনীর জওয়ানকে এক ছাতার তলায় আনতে পদক্ষেপ। ভোটের আগে একসঙ্গে রাজ্যে আসছেন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ এর মতো কেন্দ্রীয় বাহিনীর ডিজিরা। এতদিন পর তাহলে কি এবার অন্তত ভোটে সক্রিয় হতে দেখা যাবে কেন্দ্রীয় বাহিনীকে? পঞ্চম প্রশ্ন। কেউ বললেন টাকার কাছে হেরে গেলাম, কারো আক্ষেপ মুসলিমদের জন্য লড়ে বলির পাঁঠা হলাম। বিদ্রোহ একের পর এক টিকিট না পাওয়া তৃণমূল বিধায়কে। ৭৪ জন বিধায়ককে বাদ দিয়ে নতুন মুখ আনার কৌশল ভোটে কতটা ডিভিডেন্ড দেবে? তবে শুরুতেই দেখাবো আইএএস থেকে আইপিএস ভোটের আগে ম্যারাথন বদলি করে প্রশাসনের খোল নলচে তাই বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন। দেখুন। জাতীয় নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই রাজ্য পুলিশ প্রশাসনের খোল নলচে বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত 72 ঘন্টারও কম সময়ে সরানো হলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 43 জন আধিকারিককে। তাদের মধ্যে 28 জন আইপিএস অফিসার, 15 জন আইএএস অফিসার। প্রায় প্রতিদিনই বেরোচ্ছে বদলির বিজ্ঞপ্তি। এর জায়গায় ও, ওর জায়গায় সে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার, ডিআইজি, এডিজি থেকে পুলিশ সুপার, জেলা শাসক কে নেই তালিকায়। অর্থাৎ পুরো নতুন অফিসারদের তত্ত্বাবধানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। প্রতিহিংসামূলক আচরণ তার একটা ভেতরে জন্মিয়েছে। আর অন্যদিকে আছে বিজেপির উস্কানি। পুরো পশ্চিমবঙ্গের প্রশাসনকে ধীরে 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 সম্পূর্ণ পাল্টে দেওয়ার, এটা কিন্তু খুব একটা অশনি সংকেত। নির্বাচন কমিশনকে কি হিজমাস্টার্স ভয়েস, তারা ওপর থেকে বলা হয়েছে তোমার এই অধিকারটাকে এমনভাবে প্রয়োগ করো প্রকারান্তরে ব্যাকডোর দিয়ে যেন রাষ্ট্রপতি শাসন হয়, যে সমস্ত আধিকারিক বদলে দেবে। রবিবার বিকেলে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার রাতেই নজিরবিহীনভাবে কোপ পড়ে প্রশাসনের পিরামিড স্ট্রাকচারের একেবারে মাথায়। সরিয়ে দেওয়া হয় প্রশাসনের শীর্ষ 2 আমলা, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে। সোমবার সরিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনার সহ 4 আইপিএসকে। মঙ্গলবার সরানো হয় রাজ্য ও জেলা পুলিশের 19 জন আইপিএসকে। বাদ গেল না বুধবারও ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের একাংশকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন এক ধাক্কায় সরিয়ে দেওয়া হলো 5 জন ডিআইজিকে, যারা কিনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, যারা টিএমসির ফ্রন্টাল এজেন্সি হিসেবে বহু জায়গায় কাজ করেছেন, তাদেরকে রেখে ভোট হবে। সেই ভোট কখনো নিরপেক্ষ হয় নাকি? সেই জন্যই সরিয়েছে। যেখানে কিনা ক্ষমতাসীন দলের ফ্রন্টাল এজেন্সি হিসেবে কেউ কাজ করবে, সেখানে এরকমই হবে। মূলত ভোট পরিচালনা করেন যারা, সেই জেলা শাসক ও ডিইও মিলিয়ে 13 জনকে বুধবার সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন অফিসার, নতুন পদ, নতুন দায়িত্ব। এবার অপেক্ষা ভোটের দিনের 23 ও 29 এপ্রিলের। কেমন হয় ভোট? এবিপি আনন্দ, কলকাতা। রবিবার 2, সোমবার 4, আর তার পরের 48 ঘন্টায় 37। না, এটা কোনো খেলার স্কোর বোর্ড নয়। এটা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে আইএএস আইপিএস মিলিয়ে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের অপসারণের তালিকা। সব মিলিয়ে এখনও অবধি এই সংখ্যা পৌঁছেছে 43-এ। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতার সিপি তো ছিলেনই। আজ এই তালিকায় নতুন করে যোগ হলেন 11 জন ডিএম এবং কলকাতার 2 জন ডিইও, যারা গোটা নির্বাচনটা এখনো পর্যন্ত পরিচালনার দায়িত্বে ছিলেন। একদিকে ডিএম থেকে শুরু করে মুখ্য সচিব,
এবং স্বরাষ্ট্র সচিব, অন্যদিকে এসপি থেকে শুরু করে ডিজিপি ও সিপি, কার্যত এই রাজ্যের পুলিশ প্রশাসনের খোল নলচেটাই পাল্টে দিল নির্বাচন কমিশন। আজ আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলাম। দেখুন, গত 3 দিনে যে পরিবর্তন হয়েছে তা তো সংখ্যায় প্রায় হাফ সেঞ্চুরি ছুঁতে চলেছে। আমরা এখনও জানি না নানা স্তরে আরও কত পরিবর্তন হতে চলেছে। শোনা যাচ্ছে এবার একদিকে পুলিশের এএসপি এসডিপিও থেকে আইসিওসিদের পালা, আবার অন্যদিকে প্রশাসনের এডিএম এসডিও বিডিওদের পালা। যে কোনো মুহূর্তে নাকি দীর্ঘ সেই তালিকা আমাদের সামনে চলে আসবে। তো নজরুলদা, এত সব নজিরবিহীন পদক্ষেপ নিয়েও কি শেষ পর্যন্ত অবাধ আর শান্তিপূর্ণ ভোট করা যাবে এ রাজ্যে? নজরুল ইসলাম, আপনি তো নিজেই বলছেন যে ইলেকশন কমিশনের লক্ষ্য হওয়া উচিত অবাধ এবং একদম। শান্তিপূর্ণ ভোট। তো সেটা যদি করতে হয় তাহলে যে আইএস আইপিএস অফিসাররা বিভিন্ন পদে আছেন তাদের নিরপেক্ষ হতে হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো যাদের সরানো হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন আমাদের এই রাজ্যের যে ডিসিপি লেভেলের পুলিশ অফিসার প্রকাশ্য সভায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার আহ্বান জানানোর পর বহাল তবিয়তে চাকরি করছেন, অথচ সার্ভিস রুল অনুসারে পুলিশ তো বটেই কোনো সরকারি কর্মচারীর কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলার অধিকার নাই, কথা বললে তার চাকরি থাকে না। তাহলে যে অফিসাররা মানে চাকরিতে আছেন, ইউনিফর্ম পরে কাজ করছেন, আর তখনই একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখার জন্য বলছেন, তাকে পদে রেখে নিরপেক্ষ ভোট করা সম্ভব? আচ্ছা বলুন, যে আইএস বা আইপিএস অফিসার যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেডের সময় গিয়ে ডাকাতি করে অপরাধীদের মতো এই ফাইল, হার্ড ডিস্ক, কম্পিউটার, অন্যান্য কাগজপত্র নিয়ে চলে আসছেন, তাদেরকে পদে রেখে নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব? কিন্তু নজরুল, আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, আমি বলছি প্রকাশ্যে রাজনৈতিক পক্ষপাত যারা দেখিয়েছেন, কিন্তু এই রকম সম্ভাবনা তো থেকেই যায় যে যারা পদে বসছেন, যারা নির্বাচন কমিশন যাদের বসাচ্ছে, তাদের প্রকাশ্যে কোনোদিন দেখা যায়নি, কিন্তু তাদেরও রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে। সেটা আপনি ছাঁকবেন কি করে? দেখুন, যে কেউ একটা রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু যখন আপনি পদে বসছেন তখন আপনাকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এখন ধরুন আপনি যে কথাটা বলছেন, মমতা ব্যানার্জির কার্যকলাপ থেকে তো আপনি দেখেছেন এই রাজীব কুমারের মতো লোকদেরকে ডিজি করে। তার রেকর্ডটা কি? যে চিটফান্ডের তদন্ত কাণ্ডে যে প্রমাণগুলো ছিল মমতা ব্যানার্জি এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে, সেগুলোকে সরিয়ে রাখা। তো এইরকম লোকদেরকে তো সরাতে হবে। তা আপনি এটা মানেন কি না? তো মমতা ব্যানার্জি এইরকম ডিজি, সিপি বা এসপি, ওসি পদে যাদের রেখেছেন, তারা এই রাজীব কুমারের মতো লোক, যে রিটায়ার করতে না করতে রাজ্যসভায় তিনি এমপি হয়ে গেলেন। কারণ তিনি যদি অসন্তুষ্ট হন, সেই প্রমাণগুলো যদি প্রকাশ করে দেন, তাহলে মমতা ব্যানার্জির অসুবিধা আছে। তাদের যারা রিপ্লেস করছেন, অন্তত ওদের থেকে কম খারাপ হবে, যদি ভালোও না হয়। আমার এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। ধন্যবাদ নজরুল ইসলাম। ভোট ঘোষণা হতেই জাতীয় নির্বাচন কমিশনের নজিরবিহীন সার্জিক্যাল স্ট্রাইক। গত 3 দিনে 28 জন আইপিএস অফিসারকে সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ডিজি, এডিজি, ডিআইজি থেকে এসপি সরানো চলছেই। বুধবার ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। একসঙ্গে সরিয়ে দেওয়া হলো 5 জন ডিআইজিকে। রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র জানিয়েছেন, সন্তোষ নিম্বলকরকে সরিয়ে রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন অমিত কুমার ভরত রাঠোর। সরানো হলো সুধীর নীলকান্তমকে। মুর্শিদাবাদের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমানের নতুন ডিআইজি শ্রীহরি পাণ্ডে। অপসারিত করা হয়েছে অলোক রাজৌরিয়াকে। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হলো কঙ্কর প্রসাদ বারুইকে। সরিয়ে দেওয়া হয়েছে ভোলানাথ পাণ্ডেকেও। জলপাইগুড়ির নতুন ডিআইজি অঞ্জলি সিং। ইলেকশন অথরিটি, ইলেকশন কমিশনার যিনি হয়েছেন সারা দেশের, আমি মনে করি না যে উনি তার নিজের পদের প্রতি সুবিচার করছেন। প্রভাব কিছু পড়বে না, মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে।
বাংলার মানুষ দেখেছে। ওদের পুলিশ বদল করে দিয়ে ওরা যে সমস্ত ভয়ের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, ওগুলো করে কিচ্ছু হবে না। একজনও তৃণমূলের কর্মী ভয় পাবে না। রবিবার ভোট ঘোষণার পর সোমবার সরানো হয় 4 জনকে। তাদের মধ্যে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। ডিজি আইন শৃঙ্খলার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলা করা হয় অজেয় মুকুন্দ রানারেকে। সুপ্রতিম সরকারকে অপসারণ করে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হয় অজয় কুমার নন্দকে। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে মঙ্গলবার বদল করা হয় 2 বঙ্গের 2 এডিজি সহ 19 জনকে। উত্তরবঙ্গের এডিজি সুকেশ কুমার জৈনকে সরিয়ে আনা হয় কে জয়রামনকে। রাজীব মিশ্রকে সরিয়ে এডিজি দক্ষিণবঙ্গ করা হয় রাজেশ কুমার সিংকে। কলকাতা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। এছাড়াও মঙ্গলবার রাজ্যের 4টি কমিশনারেটের পুলিশ কমিশনারকেও সরায় নির্বাচন কমিশন। হাওড়ার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় আকাশ মাঘারিয়াকে। নতুন কমিশনার করা হয় অখিলেশ চতুর্বেদীকে। প্রবীণ ত্রিপাঠীর জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হন অমিত কুমার সিং। সরানো হয় কোটেশ্বর রাওকে। চন্দননগরের নতুন পুলিশ কমিশনার করা হয় সুনীল কুমার যাদবকে। সুনীল কুমার চৌধুরীর জায়গায় আসানসোল দুর্গাপুরের নতুন পুলিশ কমিশনার করা হয় প্রণব কুমারকে। এখানে কিনা ক্ষমতাসীন দলের ফ্রন্টাল এজেন্সি হিসেবে কেউ কাজ করবে, সেখানে এরকমই হবে। প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এখন মূল প্রশ্ন হলো, এরপর কি হিংসামুক্ত ভোটের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ? এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা পরিষ্কার। গুচ্ছ গুচ্ছ অফিসারদের বদল করলেই কি একটা সুষ্ঠু এবং অবাধ ভোট বাংলা পেতে পারে? আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে এ রাজ্যে যে অফিসারদের জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেক ভোটের আগে নতুন পদে নতুন দায়িত্ব নিয়ে বসায়, ভোটের পরে তাদের পরিণতি কি হলো? ধরুন 2016 সাল, পুলিশে ব্যাপক পরিবর্তন হয়। কলকাতার সিপি সহ বহু পদে নির্বাচন কমিশন নতুন অফিসার নিয়োগ করেন। সেবার কলকাতায় পুলিশ বাহিনীর নিরপেক্ষ কাজে বিরোধীরাও তাদের প্রশংসা আদায় করে নেয়। এত নিরপেক্ষ, বিরোধীরাও মনে করেছিল কলকাতা পুলিশের ওই অফিসারদের কাজ হয়েছে। কিন্তু সরকার গঠনের পর দেখা গেল সম্পূর্ণ নতুন নজির সৃষ্টি করে কলকাতা পুলিশের থানা স্তরে এবং লালবাজারের বহু অফিসারকে কলকাতা থেকে দূর দূরান্তের থানায় পাঠিয়ে দেওয়া হলো। কলকাতা পুলিশের অফিসারদের রাজ্য পুলিশে পাঠিয়ে উত্তরবঙ্গে পোস্টিংয়ের নজির কলকাতা পুলিশের 150 বছরের ইতিহাসে সচরাচর হয়নি। ভাবতে পারেন? তারপরেও 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোট মিটে যেতেই কমিশন নিযুক্ত অফিসারদের কার্যত গ্যারেজ পোস্টিং করা হয়েছে বারবার। এখন আমার প্রশ্ন, একজন অফিসার যিনি বসলেন পদে, তিনি তো জানেন যে ভোট হয়ে গেলে 1.5 মাস পরে হয়তো শাস্তির খাড়া তার ওপর নেমে আসবে, তিনি যতই নিরপেক্ষভাবে কাজ করুন না কেন। তারপরেও এই অফিসাররা কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন? আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইটাই প্রশ্ন থাকবে। সুমনদা, পারবেন এই কারণেই যে ভারতবর্ষের সংবিধানের 311 এবং 312 নম্বর ধারায় এই আইএস আইপিএস অফিসারদের প্রোটেকশন দেওয়া আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বসিয়ে রাখতে পারেন, তাদেরকে ওয়েট পোস্টিংয়ে দিতে পারেন, জঙ্গলমহলে পাঠিয়ে দিতে পারেন, তুলনামূলকভাবে খারাপ পোস্টিং দিতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো সুযোগ সুবিধে সামান্যতম কাটতে পারবেন না, সামান্যতম কাটতে পারবেন না। অল ইন্ডিয়া সার্ভিসে যারা আছেন তারা ভারতবর্ষের সংবিধানের দ্বারা প্রোটেক্টেড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এই অফিসারদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা তো দূরের কথা, কোনো কিছুই নিতে পারবে না, সামান্যতম তাদের সুযোগ সুবিধে কিচ্ছু কাটতে পারবে না। এবং আমি আপনাকে বলতে চাই, একজন প্রশাসকের কাছে মানে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করার মতন কাজ করার সুযোগ খুব কমই আসে। ফলে এই রাজ্যের মানে সেই প্রশাসকরা যদি দায়িত্বটা পালন করতে পারেন, তাহলে চিরস্থায়ীভাবে মানুষের মনের মধ্যে থাকবেন। আমার মনে আছে সৌমেন মিত্র অল্প সময়ের জন্য একটা কলকাতার পুলিশ কমিশনার নিয়োগ করে কলকাতার নির্বাচনটাকে শান্তিপূর্ণ করেছিলেন। আমার সোমেন মিত্র, হ্যাঁ, সেই 2016 সালের ঘটনা। এবং সেইখানে কিন্তু তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন। পরবর্তী সময় কিন্তু তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হয়েও কিন্তু সেই হৃদয়টা পাননি।
ফলে অল্প সময়ে হৃদয় জয় করা যায়। আপনি 49 বছরের অরঙ্গজেবের শাসন চাইবেন নাকি 5 বছরের শেরশাহর শাসন চাইবেন? বহু অফিসার আছেন যে অল্প সময়ের মধ্যে নিজের উৎকর্ষতাটা মানে প্রতিষ্ঠা করে অন্ততপক্ষে এই বার্তাটা দেওয়া দরকার যে পশ্চিমবাংলার একটা শান্তিপূর্ণ নির্বাচন আমরা পরিচালনায় অংশীদার ছিলাম। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আমি চিন্তিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই যাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা তো বাইরের রাজ্য থেকে আসছে না, তারা পশ্চিমবাংলারই অফিসার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরই অফিসার, তৃণমূল সরকারেরই অফিসার। এই অফিসারকে নিয়ে, এই অফিসারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, এটা তো তার সরকারের প্রতি সমালোচনা তিনি নিজে করছেন। এই অফিসারদেরকে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইসব অফিসার নিয়োগ করে এদের মাধ্যমে দাঙ্গা করা হবে, এদের মাধ্যমে পাচার করা হবে, এদের মাধ্যমে মাদক পাচার করা হবে। এই যে কথাগুলো উনি বলছেন, এটা তো লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে সঙ্ঘমিত্রা ম্যাডামকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তো আপনারই অফিসার ছিলেন। যে অফিসারগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সবগুলো তৃণমূল কংগ্রেসের অফিসার ছিল, আপনার প্রশাসনে কাজ করেছে, আপনার প্রশাসনে যখন কাজ করেছে, আপনার নিয়ন্ত্রণে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, তখন এই অফিসারগুলো অত্যন্ত ভালো ছিল। এই অফিসারগুলোকে আপনি এখন বলছেন যে দাঙ্গার সাথে যুক্ত করে দিচ্ছেন, আপনি এদেরকে বলছেন যে মাদক পাচারের সাথে যুক্ত করে দিচ্ছেন। আপনি কি ভেবেছেনটা কি? আপনার নিজের প্রশাসন, আপনি যে যাদেরকে নিয়ে মানে এতদিন আপনার প্রশাসনে কাজ করেছে তাদেরকে একটা দায়িত্ব নতুন করে দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে মানে যখন তারা পালন করতে যাচ্ছে তখন তাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন। মানে যদি অফিসাররা প্রত্যেক অফিসার জানেন যে তারা সাংবিধানিকভাবে প্রোটেক্টেড, তাদেরকে কি ভয় আপনি দেখাচ্ছেন? কেন ভয় দেখাচ্ছেন? এবং দ্বিতীয় যেটা বিষয়, সেটা হলো সুমনদা, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা বারবার করে সাকসেস হয়েছেন। বারবার তিনি অফিসারদেরকে ভয় দেখিয়েছেন, কোনো অফিসার পরবর্তী কথা ভেবে ভয় পেয়েছেন, কিন্তু বারবার নাও ভয় পেতে পারে অফিসাররা। এবার মনে করতে পারে যে না, আমরা একটা স্বাধীন নিরপেক্ষ একটা মাইন্ডসেট, যেটা ইলেকশন কমিশন চাইছে যে ভাই এনাফ ইজ এনাফ, পশ্চিমবাংলায় হিংসামুক্ত একটা নির্বাচন, অবাধ নির্বাচন হোক, সেইটা কিন্তু ইলেকশন কমিশন চাইছে। ফলে এই অফিসাররা যদি সেই যুগান্তকারী কাজটা করে দিতে পারে, আমার তো মনে হয় তারা ইতিহাসে স্থান পাবে। পরবর্তী সময় তারা ওয়েটিং পোস্টিংয়ে গেল নাকি জঙ্গলমহলে পোস্টিং হলো, তার থেকে অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে বিষয়টা, যে দেখুন এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের হয়ে সওয়াল করছেন, কোন অফিসারদের রক্ষার করার কথা বলছেন? এই নন্দিনী চক্রবর্তী 5-6 জনকে সুপারসিড করে, মানে 5-6 জন সিনিয়রকে সুপারসিড করে চিফ সেক্রেটারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যার পছন্দের লোক, তাদের সিনিয়রদেরকে সুপারসিড করে তার মতন করে তিনি নিয়োগ করেন। এক। দ্বিতীয় হলো যে আপনি কেন সুপারসিড করেন, মানে একটার পর একটা সিনিয়রকে টপকে দিয়ে নিজের পছন্দের লোক বসান? কারণ আপনি তাদেরকে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার পক্ষে রাজনীতিটাকে নিয়ে আসতে পারবেন। দ্বিতীয়, আপনার দলের নেতারা পর্যন্ত বলে যে বহু ডিএম, বহু মানে এসপি, তারা জেলায় তৃণমূল কংগ্রেসটাকে চালায়। তৃণমূল কংগ্রেসের বহু নেতারা সরাসরি অভিযোগ করেছে যে এসপি কার্যত জেলা পার্টি অফিসটা চালায়, তৃণমূল কংগ্রেসের অফিসটা চালায়। সেই এসপিকে নিয়ে রেখে, সেই ডিএমকে রেখে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হতে পারে? আপনার কি মনে হয় যে এসপি বা ডিএমরা বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ আসে, যে সমস্ত আধিকারিকরা অভিযোগ মানে তাদের বিরুদ্ধে অভিযোগ আসে যে তারা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ঢুকে কাজ করেন, তৃণমূল কংগ্রেসের দলটা পরিচালনা করেন, তারা কি সত্যি নিরপেক্ষ একটা স্বাধীন নির্বাচন পরিচালনা করতে পারেন? এবং লাস্ট, যে হয়তো আজকে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আপনি থ্রেট করছেন, কিন্তু সাংবিধানিক ব্যবস্থা অনুসারে তারা প্রোটেক্ট পাবেন, তারা একটা লুজ করতে পারেন, তারা হয়তো রাজীব কুমারের মতন আগামী দিনে এমপি নাও হতে পারেন তৃণমূলের। একমাত্র তৃণমূলের এমপি না হওয়ার সম্ভাবনা ছাড়া আমি তো মনে করি না যে এই অফিসারদের কোনো ভয়ের কারণ আছে। ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী। কৃষাণুর কাছে পরের বক্তা যাব, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী আশাবাদী, তার কারণ তিনি বলছেন ইতিহাসের ডাক। এবার একজন পেশাদার, তার সামনে যদি দুটো অপশান থাকে, একটা কম্পালসারি ওয়েটিং আর একটা হচ্ছে প্রাইজ পোস্টিং, তিনি ইতিহাসের ডাক শুনে একেবারে ওই কঠিন সংকীর্ণ পথটা নেবেন। বিশ্বনাথ চক্রবর্তী আশাবাদী। ধরুন একই মেধার একজন অফিসার, তিনি ডিজিপি হতে পারেন আপোষ করলে, আপোষ না করলে ডিজি হোমগার্ড হতে পারেন।
কোনটায় তিনি যাবেন? আমি বলছি এই প্রশ্ন আমি জনসমাজের কাছে ছুঁড়ে দিলাম, কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন যেটা হচ্ছে আজকের ঘটনা, যে ঘটনা 11 জন ডিএম জেলা শাসক 11 জনকে আজকে পরিবর্তন করে দেওয়া হলো, তার সঙ্গে কলকাতার 2 নির্বাচনী আধিকারিককে। পরের প্রতিবেদন। একের পর এক অফিসার বদল, আইএএস আইপিএস, বড় মাঝারি ছোট সব ধরনের অফিসার বদল করে চলেছে নির্বাচন কমিশন। ক্রমেই লম্বা হচ্ছে অপসারণের তালিকা। লক্ষ্য সুষ্ঠু অবাধ হিংসাবিহীন রাজনীতি। বুধবারে 5 ডিআইজিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ আমলার পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের 11 জন জেলা শাসক সহ 13 জন ডিইওকে। সব মিলিয়ে 72 ঘন্টারও কম সময়ে সরানো হলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 43 জন আধিকারিককে। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে রাজু মিশ্রকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় কোচবিহারের জেলা শাসক ও ডিইও হলেন জিতিন যাদব। রবি প্রকাশ মিনাকে সরিয়ে সন্দীপ ঘোষকে করা হলো জলপাইগুড়ির ডিএম এবং ডিইও। সরানো হলো তানভীর আফজালকে। উত্তর দিনাজপুরে ওই পদে বসানো হলো বিবেক কুমারকে। প্রীতি গোয়েলের জায়গায় মালদার জেলা শাসক করা হলো রাজনবীর সিং কাপুরকে। আর অর্জুন হলেন মুর্শিদাবাদের নতুন জেলা শাসক ও ডিইও। নদিয়ায় ওই পদে বসলেন শ্রীকান্ত পল্লী, ছিলেন নিখিল নির্মল। পূর্ব বর্ধমানে হলেন শ্বেতা আগরওয়াল, ছিলেন আয়েশা রানী এ। উত্তর 24 পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, ছিলেন সিয়াদ বি। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ মিনা, হলেন অভিষেক কুমার তিওয়ারি। সরিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ের জেলা শাসক সুনীল আগরওয়ালকে। নতুন ডিইও হলেন হরিশঙ্কর পানিক্কার। আলিপুরদুয়ারে সরিয়ে দেওয়া হয়েছে শেফালে অভিজিৎ তুকারামকে। তার জায়গায় জেলা শাসক হচ্ছেন টি বালসুব্রমণিয়াম। জেলা শাসক পদাধিকার বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। নির্বাচনের সময় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর থেকে ভোট গণনা, জেলা শাসকরাই সব দায়িত্বে। প্রভূত গুরুত্বপূর্ণ, মানে ডিওরাই তো ইলেকশন পরিচালনা করেন, ডিএমরাই তো প্রশাসনটাকে দেখাশোনা করেন। মানে নামে এটা ইলেকশন কমিশনের হাতে ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশন চলে যাচ্ছে, কিন্তু এরাই এই মানুষগুলোই তো থাকছে, এই পজিশনগুলোই তো সরকার পরিচালনা করছে। এবং ভারতবর্ষের ইতিহাসে এবং প্রত্যেকটা রাজ্যে যদি দেখা যায়, যে যে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, সেই রাজ্যের হচ্ছে নির্বাচনের গুণমানও ভালো। মানে এই নিয়ে রিসার্চও হয়েছে, দেখা গেছে যে যে রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, প্রশাসন ভালো, গভর্নেন্স যেটাকে আমরা বলি, সেই রাজ্যের কোয়ালিটি অফ ইলেকশনসও ভালো হয়। কলকাতায় কোনো জেলা শাসক না থাকায় কোনো দপ্তরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেয়া হয়। গিরিশ পার্কের ঘটনার দিন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, এবার থেকে কলকাতা উত্তরের ডিইও হিসেবে দায়িত্ব দেওয়া হবে পুরসভার কমিশনারকে। সেই মতো ডিইওর দায়িত্ব দেওয়া হয় অংশুল গুপ্তাকে। বুধবার কলকাতার 2 নির্বাচনী আধিকারিক বা ডিইওকে সরিয়ে দিয়েছে কমিশন। অংশুল গুপ্তার জায়গায় স্মিতা পান্ডাকে নিয়োগ করা হয়েছে পুর কমিশনার হিসেবে। তিনিই কলকাতা উত্তরের ডিইওর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কলকাতা দক্ষিণের ডিইও নিয়োগ করা হয়েছে রণধীর কুমারকে। এই পদে ছিলেন সুমিত গুপ্ত। নির্বাচন কমিশন জার্সির রংটা একটু আলাদা করতে পারতেন। মানে 11 জন বিজেপির প্লেয়ার, 11 জন আমাদের প্লেয়ার, রেফারি আর 2 জন লাইন্সম্যান। তো এরা 3 জনও আলাদা রঙের জার্সি না পরে বিজেপির জার্সি গায়ে দিয়ে ফেলেছেন। কিন্তু গুলিয়ে যাবে, সেম সাইড গোল হয়ে যাবে। গোলমালটা হচ্ছে জার্সি তো পড়েছেন বিজেপিকে খুশি করতে গিয়ে, তালে গোলে হরি বলে সেম সাইড গোল হবে। ভিডিও তার অফিসে বসে আইপ্যাকের কাজ হচ্ছে। নির্বাচন কমিশন সরাতে বলেছে, অ্যাকশন নিতে বলেছে, রাজ্য সরকার অ্যাকশন নেয়নি। তারা এখনো আইপ্যাকের হয়ে, মানে তৃণমূলের হয়ে নির্বাচনের কাজ সামলাচ্ছেন বা কাজ করছেন বা কাজ কলুষিত করছেন। কলুষিত অফিসারদের দিয়ে নির্বাচন হতে পারে না। প্রশাসন ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন। কেমন হবে ভোট, কাকে ভোট দেবেন ভোটাররা, সেটাই আসল প্রশ্ন। এবিপি আনন্দ। দেখুন, একটা কথা তো ঠিক যে নির্বাচন কমিশন যাদের নতুন দায়িত্বে বসাচ্ছেন তারা তো ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে আসা কোনো অফিসার নন। তারা প্রত্যেকে এ রাজ্যের অফিসার এবং সেই অর্থে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক টিমের অবিচ্ছেদ্য অংশ। মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলনে একেবারে স্পষ্ট ভাষায় বলছেন, আপনারা টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে, কেউ অস্ত্র সাপ্লাই করবেন, তাই যারা আপনাকে মদত দেবে তাদের চুন চুন কেলিয়া। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, দেখাবো। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে
লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে কেউ কেউ। আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে? তাই চুনচুনকে লিয়া সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন। সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। দেখুন, বাঙালি আর মহিলা এই ইস্যুগুলো দাঁড়াচ্ছেই না, কারণ মহিলা অফিসার বাদ গেছেন, মহিলা অফিসার এসেওছেন, বাঙালি অফিসার বাদ গেছেন, বাঙালি অফিসার এসেওছেন। প্রশাসনের একেবারে শীর্ষ পদে ঠিকই তো নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে, কিন্তু আবার অন্যতম শীর্ষ পদে এই সংঘমিত্রা ঘোষকে আনাও হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই নতুন আসা অফিসাররা টাকা সাপ্লাইয়ে মদত দেবেন, অস্ত্র সাপ্লাইয়ে মদত দেবেন, ড্রাগ সাপ্লাইয়ে মদত দেবেন। ধরুন কলকাতার সিপি অজয় নন্দ, তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে ছিলেন। অজয় রানাডে দীর্ঘদিন সিআইডিতে ছিলেন। সিদ্ধিনাথ গুপ্তা একাধিক ক্রাইসিস সিচুয়েশনে পাহাড় থেকে জঙ্গলমহলের অশান্তি সামলেছেন অত্যন্ত দক্ষ হাতে। সংঘমিত্রা ঘোষ কদিন আগেও নারী, শিশু এবং সমাজ কল্যাণের দায়িত্বে ছিলেন, তারপর উত্তরবঙ্গে গেলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন দুষ্মন্ত নারিওয়াল। এরা টাকা, অস্ত্র, ড্রাগ সাপ্লাইয়ে মদত দেবেন বলে বিশ্বাস করতে হবে? আমি জানি না আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষাণু মিত্র এটা বিশ্বাস করে কিনা। এখন সুমনদা, তুমি বললে যে আমি বিশ্বাস করি, হ্যাঁ, তুমিও তো বিশ্বাস করছো। আমার আগে যারা বক্তারা তারাও তো অন্য অফিসারদের প্রতি এই অভিযোগগুলোই তো বিশ্বাস করছেন। তারা তো বলছেন তারা তৃণমূলের হয়ে কাজ করে। এই তোমার এই প্যানেল থেকে যখন বলা হচ্ছে তৃণমূলের অফিস, এই তো বিজেপির প্রতিনিধি যিনি ওখানে প্রেসে বলছিলেন, তো তিনি তো এটাই অভিযোগ করছিলেন পুরো প্রশাসনটা তৃণমূলের। ঠিক, একজন অফিসার আজকে রিটায়ার করে যদি সামনের সপ্তাহে রাজ্যসভায় চলে যায় তৃণমূলের টিকিটে, তো তোমরা অভিজিৎ গাঙ্গুলিকে নিরপেক্ষ বিচারপতি নয় বলে তো বারবার অভিযোগ করতে, কেন যে তিনি টেনিয়া শেষ না করে সাংসদ হয়েছেন বলে। রঞ্জন বাবু, রঞ্জন গগৈ সম্পর্কে এই অভিযোগ উঠেছে, সেটা কেউ ঊর্ধ্বে নয়। তার মানে যদি আমি বলি যে টাকা, অস্ত্র, ড্রাগ, আলটিমেটলি কি এইগুলো পলিটিক্যাল নিয়োগ এবং তার উপরে পলিটিক্যাল নির্দেশ। আচ্ছা, এই সব যিনি পরিচালনা করছেন সেই ব্যক্তির বিরুদ্ধে তো সব থেকে বড় পক্ষপাত দুষ্ট পলিটিক্যাল এজেন্ডার দোসর এবং বাহক, ধারক এবং বাহক হওয়ার অভিযোগ আছে জ্ঞানেশ বাবু। তার অ্যাপয়েন্টমেন্টটাই তো বেআইনি, তার অ্যাপয়েন্টমেন্টে তো চূড়ান্ত অগণতান্ত্রিক। ভারতবর্ষের স্বাধীনতার এত বছরের যে নিয়ম, যে আমাদের যে এতদিনকার কনভেনশন, সবকটাকে ভেঙে আপনি গায়ের জোরে একটা আনডেমোক্রেটিক নিয়োগ করেছেন। তার ভিত্তিতে তার বিরুদ্ধে আজকের দিনে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো চিফ ইলেকশন কমিশনের বিরুদ্ধে দেশের 192 জন সাংসদ তারা অভিযোগ করছেন ইমপিচমেন্টের। একদম ইমপিচ করতে পারো, কিন্তু কিষাণু তাকে এই রিপ্রেজেন্ট আমি তোমার সঙ্গে একমত, আমি দ্বিমত নয় তো, কিন্তু কাউকে অগণতান্ত্রিক বা গণতন্ত্র বিরোধী বলা আর অস্ত্র, টাকা, ড্রাগের অভিযোগ আনা নিজের রাজ্যের অফিসারদের বিরুদ্ধে, এই দুটোর মধ্যে মাত্রার আকাশ পাতাল তফাৎ আছে। আমরা তাদের যারা পলিটিক্যালি নির্দেশ দিচ্ছেন, আপনার তো এক দলকে ভালো লাগেনি, যদি আমাদের বিরুদ্ধে আপনারও এদেরকে ভালো লাগেনি তাই আপনি বদলি করেছেন, তার মানে আপনারও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি তাদেরকে বসিয়ে দিচ্ছেন। তাদেরকে তো এটা বলছেন না যে যাদেরকে আমরা নিরপেক্ষ নয়, আর টাকা, অস্ত্র, ড্রাগ এই দুটোর তফাৎ আছে। যাই বলো, দেশে সুপ্রিম কোর্টের 4 জন বিচারপতি বসে প্রেস কনফারেন্স করে এই সিস্টেমের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগগুলো করেছিলেন, আমরা দেখেছিলাম কিছু বছর আগে। তো সুতরাং এই অভিযোগগুলো তো সব ক্ষেত্রে সত্যি। তাহলে আলটিমেটলি কি আপনার অভিযোগ তৃণমূলের প্রশাসন, তৃণমূলের প্রশাসক সরিয়ে আপনি তো নিরপেক্ষ কাউকে করছেন না, আপনি আপনার প্রশাসন জারি করছেন। আজকে যদি আমি ইডি বলি, ইডিতে তাদের একজন চিফকে বারবার এক্সটেনশন দিয়ে রাখা গেছে,
তখন যোগ্য অযোগ্য বাকিরা লাইনে আছে তো মনে পড়েনি, আপনি তো এক্সটেনশন দিয়ে তাকে বারবার তাকে ওই পদে রেখেছেন। আপনি সেম কাজ সিবিআই ক্ষেত্রে করেছেন। সিবিআইয়ের দুজন প্রধানকে নিজেদের মধ্যে মারামারি আকচাকচি করতেও আমরা এই সরকারের আমলেই দেখেছি। হ্যাঁ, মধ্যরাতে অফিস খুলে অফিস খুলে। তো সুতরাং এই যে যারা এখন ভলিয়ার দান দাও সাজার চেষ্টা করছে বা কিছু তথাকথিত নন পলিটিক্যাল বিশ্লেষক যদি তাদেরকে খুব নিরপেক্ষ এবং যোগ্য বলার চেষ্টা করেন, তাহলে আমার কাছে যথেষ্ট প্রমাণ তথ্য আছে যে তারাও সমান দুষ্টে অভিযুক্ত, এটা প্রমাণ করা। আমার কাছে তালিকা ধরে ধরে যে উদাহরণগুলো আমি এতক্ষণ দিলাম। আবার বলছি যে আজকে আপনি ইডি নিয়ন্ত্রণ করছেন, সিবিআই নিয়ন্ত্রণ করছেন, এনআইএ নিয়ন্ত্রণ করছেন, এটাই তো আপনার অস্ত্র। আপনি তাহলে তৃণমূলকে কিসের অভিযোগ করছেন? আপনি বলুন যেটা আমার নেত্রী বলেছেন, দিনের শেষে আপনি ক্যাম্পেইনটাও করে দিন। আপনি প্রয়োজন হলে 150টা প্রার্থী দিতে পারেননি, 150টা প্রার্থীও আপনি হয়ে যান। আমাদের কোনো অপেক্ষা নেই। আমরা হাহুতাশ করছি না, আমরা কান্নাকাটি করছি না, আমরা লড়ে নিতে জানি। আমরা কেজরিওয়ালের মতো ভোটে হেরে যাওয়ার পর চেঁচামেচি করব না, আমরা রাহুল গান্ধীর মতো আগে থেকেই চেঁচামেচি করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি তোমাদের অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নাকি যে অফিসারদের এই বাংলায় যারা কাজ করতেন, আবার বলছি যে নিরপেক্ষ তার অভাব একটা অভিযোগ, রাজনৈতিকভাবে বায়াস হওয়া, রাজনৈতিকভাবে একদিকে সম্পূর্ণ পক্ষপাত দেখানো, এটা একটা অভিযোগ। আর একটা অভিযোগ সম্পূর্ণ অন্য মাত্রায় কৃষাণু, সেটা হচ্ছে বিজেপি একদম পরিষ্কার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টাকা পাচার করবে, অস্ত্র পাচার করবে, ড্রাগ পাচার করবে, আর এই রাজ্যে সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসাররা তাতে মদত যোগাবে, যে অফিসাররা কয়েকদিন আগে অবধি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এই বৃহত্তর টিমের সদস্য ছিল এবং এই রাজ্যটাকে প্রশাসনিকভাবে চালাতেন। এটা এই হিসেবটা কি করে মিলবে? বর্ডারের দায়িত্ব পেয়ে বর্ডার থেকে লোক ঢোকায় এবং সেটা কোর্টে গিয়ে অযোগ্যতা প্রমাণিত হয়, তারা সেই কাজ কেন করতে পারে? তারা তো মানব পাচারের সাথে যুক্ত। আমাদের দেশে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে অমিত শাহর অধীনস্থ কাজ করেছে, দেশের মন্ত্রিত্বের ক্যাবিনেটের অঙ্গ ছিল, তারা যখন মানব পাচারের অভিযোগ থাকে, অভিযোগটা আমার নয়, অভিযোগটা সিবিআই এর, তো তারা যখন অভিযুক্ত হয় তারা তদারকি করেন, তারপরে বলেন নাকি কোটি কোটি ঘুষপাইটিয়া রোহিঙ্গা ঢুকে এসছে, তাহলে তো জবাবদিহিতা করতে হবে যে 12 বছর ধরে আপনার তদারকিতে বর্ডার ছিল, আপনি অযোগ্য। যদি আপনার বর্ডার ম্যানেজমেন্ট অযোগ্য হয়, তাহলে আপনার নিয়োজিত সিপি, আপনার নিয়োজিত ডিজি, আপনার নিয়োজিত, আর এবার প্রথমবার দেখলাম আপনি ডিএম বদল করছেন, পাশে লিখে দিচ্ছেন ডিএম কাম ডিইও। তার মানে আপনি যে ভোট চুরির ষড়যন্ত্র, যে হাতে নাতে ধরা পড়ার পর অযোগ্যতা প্রমাণ হওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে আপনি অযোগ্য। এই কৃষাণু ডিএম বলে তিনিও ডিও, ওটা লেখা অটোমেটিক্যালি, লেখা না লেখা ডাজন্ট ম্যাটার। এর আগে ডিএম এর নোটিফিকেশনে কখনো কাম ডিও লেখা আমি তো অন্তত দেখিনি। ডিএম মানেই সে ডিও দায়িত্ব। জল খাও, এই জল দিতে একদম। আমি দেখুন, বেশ দেখুন, ডিএম তার পদাধিকার বলেই সবসময় ডিইও, এটা ওখানে লেখা হোক না লেখা হোক ডাজন্ট ম্যাটার, এটাই নিয়ম। কিন্তু হ্যাঁ, রিপ্রেজেন্টেশন অফ পিপল একটে কোথাও বলা নেই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডিও করতে হবে। কলকাতায় তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই, কালেক্টর আছে। তাহলে তো আরো তাহলে তো না না, আমি রিপ্রেজেন্টেশন অফ পিপল আরো পরিষ্কার ভাবে দেখেছি, এই জন্য ডিএম কাম ডিও লেখা হয়েছে। ডিএম কোনো অসুবিধা নেই বা সেরকম পদমর্যাদা লক্ষ্য দিতে হবে, ডিএম কে করতে হবে এরকম না। এবং একটা জেলাতে একাধিক ডিও করা যেতে পারে, আরবি একটা পরিষ্কার বলা আছে। বাংলার সমস্ত ডিস্ট্রিক্টে ডিএম হচ্ছে ডিও, কলকাতা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই তো কলকাতা। শুনুন না, আমি বলছি এসএস খেরার একটা যুগান্তকারী বই আছে, চেঞ্জিং নেচার অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আইএসদেরও পড়ানো হয়। পরিষ্কার করে ডিএম এর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল ডিও রোলটা, ফলে ডিএ রোলটা কনস্টিটিউশনালি কোকরেন্স রোল। ডিএম হলে তার ডিও রোলটা প্লে করতে হবে। কলকাতা যেহেতু ডিস্ট্রিক্ট নেই, বি কেয়ারফুল, ফলে ডিএম নেই, সেই কারণেই কোনো অফিসারকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়। সঞ্চালক মহাশয়, বিশ্বনাথ বাবু যেটা বলছেন আমি আপনার সাথে একমত নই, কিন্তু ইতিহাস হতে পারে, কিন্তু ইতিহাস নয়। যদি বলেন আমি ইতিহাসে যদি বলেন নজরুল, আমার কাছে বেশ না না, আমি বলছি আইন কি বলছে, আমি আবারও বলছি আমি চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্লিজ, আমার শুধু নজরুলদার কাছে একটাই প্রশ্ন, আপনি স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে একটা উদাহরণ
সাম্প্রতিক সময় হলে আরো ভালো হয়, দেখিয়ে দিন যেখানে ডিএম আছে অথচ অন্য কাউকে ডিইও করা হয়েছে। একটা উদাহরণ নজরুল্লাহ দেখিয়ে দিন। না, পারবেন না, কারণটা হলো একটা আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ। সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো আইএস আইপিএস অফিসারকে, আইনটা আপনি আগের দিন আমি বলেছি, তুলে নিতে পারে। আপনি ওয়েস্ট বেঙ্গলে একটা উদাহরণ যে কোনোদিন তুলে নিয়েছে, তার মানে এটা নয় যে আইন নাই। না না না, আমি তো আইনে থাকতেই পারে, কিন্তু আমরা ব্যবহারিক, আমাদের শুধু জ্ঞানে নয়, ব্যবহারিকভাবে স্বাধীনতার পর ডিএমই ডিও হয়। কিন্তু আমি অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে বেশ রিপ্রেজেন্টেশন অফ পিপল, আমি তো আপনাকে কাউন্টার করছি না, থাকতেই পারে তাতে, কিন্তু ব্যবহারিক জগতে স্বাধীনতার পরে কোনোদিন ব্যবহার হয়নি, ডিএমই হচ্ছে ডিইও হয়। আমি এখান থেকে খুব পরিষ্কারভাবে যেখানে কৃষাণু বলল, যেখানে আমি কাউন্টার করলাম, সেটা হচ্ছে জ্ঞানেশ কুমার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে কৃষাণু যা বলল তার উত্তর কেয়া দেবে। কিন্তু আমার ইস্যুটা হলো যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা একটা জিনিস, আর এই রাজ্যের কিছু সিনিয়র অফিসার সম্পর্কে ড্রাগ, টাকা এবং অস্ত্র পাচারে সহায়ক ভূমিকার হওয়ার অভিযোগ জানানো আরও সিরিয়াস জিনিস। ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী, কী তার প্রতিক্রিয়া, পরের প্রতিবেদনে দেখাবো। রবিবারই পশ্চিমবঙ্গে ভোট নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদল করেছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। জগদীশ প্রসাদ মিনার পরিবর্তে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। এই আবহেই মঙ্গলবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিরোধী একটা চিফ সেক্রেটারি ছিল মহিলা, এত রাগ মহিলাদের প্রতি। আমার প্রতি ওই রাগ এই কারণে সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরালেও স্বরাষ্ট্র সচিব পদে সংঘমিত্রা ঘোষকে বসিয়েছেন। তিনি মহিলা, একই সঙ্গে বাঙালিও। তাহলে মুখ্যমন্ত্রীর মহিলা ও বাঙালি বিরোধী হওয়ার তত্ত্ব খাটছে কি করে? গোটা বিষয়টিকে একেবারে রাজনৈতিক বাতাবরণে ফেলে দিতে হবে, অর্থাৎ একজন আইএএস বা আইপিএস অফিসার হলে তাকে হয় তৃণমূল বা বিজেপির দিকে যেতে হবে, এমন একটা পরিস্থিতিতে গোটা বিষয়টিকে কোণঠাসা করা, এবং একজন মহিলাকে সরিয়ে অন্য মহিলাকে আনা হচ্ছে কিনা বা পুরুষকে আনা হচ্ছে কিনা, এই জায়গায় যুক্তি প্রতিযুক্তি তো রাজনীতি বা সামাজিক বিষয় থাকবেই, কিন্তু এখানে কিন্তু আমরা যেখানে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে সেটাকে কুযুক্তি বা অপযুক্তিই বলা যেতে পারে। অর্থাৎ এই যে দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, এটা রাজ্যের রাজনীতি, রাজ্যের উন্নয়ন, রাজ্যের যে ভাবনা চিন্তা, রাজ্যের যে সামাজিক ব্যবস্থা, তার কোনোটার পক্ষেই খুব সুখের নয়। আমলা বদল নিয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন এরা, আপনাদের মদত দেবে কেউ কেউ, আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে, তাই চুনচুনকে লিয়া ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। কিন্তু বিশেষজ্ঞরা পাল্টা বলছেন যাদের সরানো হয়েছে কিংবা তাদের জায়গায় যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস ও আইপিএস অফিসার। মুখ্যমন্ত্রী এখনও রাজ্যের পুলিশ মন্ত্রীও। তাহলে তিনি নিজের অফিসারদের একাংশ সম্পর্কে এই মন্তব্য করছেন কি করে? সঠিক নির্বাচন করার চেষ্টা তো সবাই করবেন। গাদা গাদা মৃত ভোটার এসে ভোট দিয়ে গেলেন বা প্রচুর মানুষ ভোট দিতে পারলেন না, এগুলো তো প্রশাসনের বা সরকারের কাজ নয় সংসদীয় ব্যবস্থায়। ফলে তারা সঠিকভাবে ভোটটা করার চেষ্টা করবেন। সঠিকভাবে ভোট করতে গেলে কোনো রাজনৈতিক দলের যদি অসুবিধা হয় এবং তার জন্য যদি এই যে সরকারি ব্যবস্থাপনা তার বিরুদ্ধে কথা বলা হয়, সেইটার খুব একটা যুক্তি থাকছে না। একদিকে টি-20 ঢঙে নির্বাচন কমিশনের অফিসার বদলি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, সব মিলিয়ে বাতাসে এখন ভোটের গন্ধ। ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এইখানে আমি আরেকটা ইস্যু নিয়ে আসবো, কেন্দ্রীয় বাহিনীর বিষয়। আর কেন্দ্রীয় বাহিনীর বিষয়টা কিরম জানেন? আমাদের ছোটবেলায় ফুটবলের ডার্বি ম্যাচের পরের দিন সংবাদপত্রে অনেক সময় হেডলাইন হতো, অমুক ক্লাব আশা জাগিয়েও পরাজিত। আমি বলছি কেন্দ্রীয় বাহিনীও প্রতিবার প্রায় সেই রকম নজির রাখে। কোনোবার ভোটের দিন চূড়ান্ত হিংসার মধ্যে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাজারদুয়ারির মাঠে বসে হাওয়া খাচ্ছেন। আবার শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরায় মাত্র 60টা আসনে ভোট করাতে এসে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এমন সুরক্ষা দিয়েছিল যে 600 জন বিরোধী কর্মী আক্রান্ত হয়েছিলেন এবং 500টা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল, আগুন ধরানো হয়েছিল। তবে হ্যাঁ, এটাও বলতে হবে পাশাপাশি যে এবার সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে
2,500 কোম্পানি, মানে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসতে চলেছে এ রাজ্যে। একটা অংশ এসেও গেছে। কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে যে এবার কি ভোটের পর আমরা সবাই অন্তত দুহাত তুলে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ দিতে পারবো? সুমন, সারা রাজ্যের মতন এই এবিপি আনন্দের স্টুডিওতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের মতন ভারতীয় জনতা পার্টিরও একটাই দাবি, একটাই আশা যে এই নির্বাচন হবে রক্তপাতহীন, এই নির্বাচন হবে ভয়হীন, সন্ত্রাসহীন একটা নির্বাচন। যে নির্বাচনের আগে, ভোটের আগের দিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধমকানো চমকানো হবে না। যারা প্রার্থী বা যারা ভোটের কাজ করবে ভারতীয় জনতা পার্টির কর্মী বা অন্যান্য বিরোধী দল, তাদের বাড়িতে সাদা থান পৌঁছবে না, তাদের কোনো বাচ্চাকে বোমা মেরে খুন করা হবে না, এটা আমাদের দাবি থাকবে। এবার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমরা দেখলাম যে খুব রাগ, ওই অ্যালবার্ট পিন্টো কো ইতনা গুসা কিউ আতা হে বলে সিনেমা, আজকে তারই প্রতিচ্ছবি আমরা দেখলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কো ইতনা গুসা কিউ আতা হে। তো রাগটা কি আমি বুঝতে পারছি না, রাগটার কারণটা কি? কিন্তু আমাকে কয়েকটা কথা বলুন তো সুমন, এই কি প্রথমবার এরকম অদল বদল হয়েছে? এই সংখ্যা এই প্রথমবার। আমি আসছি সেখানে, আসছি। প্রথম কথা হচ্ছে 2011 সালে যখন সিইসি ছিলেন কুরেশি সাহেব, সেই সময় কুরেশি সাহেব বা বিনোদ কুমারের ভূমিকাটা কি, সেই সময় আমিও সাংবাদিক ছিলাম, আপনাদের আর্কাইভ অত্যন্ত স্ট্রং, খোঁজ নিয়ে দেখুন। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, কী স্টেটমেন্ট ছিল, বা বামেদের কী স্টেটমেন্ট ছিল, আপনারা খুলে দেখিয়ে নিন, বুঝতে পারবেন। আচ্ছা, ওই 2011-তে খুব ভুল না হলে প্রায় 70 জন আধিকারিককে রদবদল করা হয়েছিল। তো সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল না, এখন আপত্তি কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেই বিশ্বাস করেন না, তা না হলে নিজের ক্যাডারের যারা আমলা, যারা আইপিএস, যারা আইএস, তাদেরকে উনি ছোট করছেন, তাদের অপমান করছেন। উনি এই যে সিদ্ধিনাথ গুপ্তা, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কয়েকদিন আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা প্রধান ছিলেন। তাহলে আপনার যে গোয়েন্দা প্রধান, তাকে যদি আপনি বলেন সে ড্রাগ সাপ্লাই করবে বা মাদক সাপ্লাই করবে, টাকা বা অস্ত্র সাপ্লাই করবে, তাহলে যখন নির্বাচনের আগে আপনার গোয়েন্দা দপ্তরে তিনি হেড ছিলেন, উনি কি এই কাজগুলোতে সিদ্ধহস্ত ছিলেন? এই প্রশ্ন তো মাথায় আসছে। আচ্ছা, দ্বিতীয় কি বললেন যে কার্ড কি খেললেন, মহিলা কার্ড। আচ্ছা, সংঘমিত্রা ঘোষ, আমি সত্যি কথা আমার যতদূর স্বল্প ধারণা থেকে ঘোষ বলে বলছি না সুমন, কিন্তু আমার তো মনে হয় তিনি মহিলাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়াটা তার মহিলার প্রতি আঘাত মনে হলো, অথচ সংঘমিত্রা ঘোষকে নিয়ে আসাটা তার মনে হলো না? নাকি এখানে অন্য অঙ্ক আছে? নাকি সংঘমিত্রা ঘোষ তিনি যে কাজগুলো পছন্দ করতেন বা করবেন সেটা করবেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ? এই রাগ তো আমরা আগে দেখেছি 2011-র সময় সেই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে দময়ন্তী সেনের ওপর কি আঘাত নেমে এসেছিল। তিনি সত্য কথা বলেছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে একদম গ্যারেজ করে দেওয়া হয়েছিল। তো যে মুখ্যমন্ত্রী নিজের পুলিশের ওপর, নিজের আমলার ওপর, নিজের যারা বিউরোক্র্যাট রয়েছে তাদের উপর ভরসা করতে পারেন না, উনি কাকে ভরসা করবেন? উনি ভরসা করবেন আলু বালু কালু লালু ওই কেষ্টমণ্ডল এদেরকে? আচ্ছা, আরেকটা বিষয়, এই যে বাংলা বাঙালি কার্ড নিয়ে, তার আগে কি তথ্যের খাতিরে আমায় বলতেই হবে, সেটা হচ্ছে তুমি বললে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রতিবাদ করেনি। সরকারে আসার পর যতবার জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম বদলির আদেশ দিয়েছে সবসময় প্রতিবাদ করেছে। এটা হচ্ছে 16 সালের আনন্দবাজার পত্রিকার ছকলমের ব্যানার হেডলাইন, বদলির আদেশেই সংঘাত। একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পারলে ফটকে ভরুন হুঁশিয়ারি কমিশনকে। এইরকম এতটাই আগ্রাসী প্রতিবাদ এসেছিল না। আমি 2011 যখন পালা বদলের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তখন উনি কিন্তু আপত্তি জানাননি, অথচ ক্ষমতায় চলে আসার পর আমি সেই কথাটাই বলছি। আমার মনে হয় এই ব্যাপারে আমরা সেম পেজে আছি। আচ্ছা, বাংলা বাঙালির কার্ড, নন্দিনী চক্রবর্তী তিনি মুখ্য সচিব, বাঙালি মহিলা, তাকে সরিয়ে দেওয়ার জন্য এত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালির কার্ড খেললেন। আমি 3টে নাম বলবো। নন্দিনী চক্রবর্তীর আগে কে ছিলেন? মনোজ পন্থ, তিনি বাঙালি বলে আমার অন্তত জানা নেই। তার আগে কে ছিলেন? বিপি গোপালিকা, তিনিও আমার বাংলা বা বাঙালির আমার জানা নেই। তার আগে কে ছিলেন? হরেকৃষ্ণ দ্বিবেদী, তিনিও যে বাঙালি এ কথা আমার মনে হয় ঘোর নিন্দুকেও বলবে না। তাই বাংলা বাঙালি কার্ড তাদের সঙ্গে খেলছেন। সব অস্ত্র শেষ, এখন বলছেন আমাকে আঘাত, দাঙ্গা। এই দাঙ্গা
দাঙ্গার কথাতে আমি বলতে চাই সুমন, আমি এই পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি সিঁদুরে মেঘ দেখছি। এই দাঙ্গার কথা আগের বার বলে আমরা দেখেছিলাম যে শিবপুরের সময় রামনবমীতে কি ভয়ঙ্কর দাঙ্গা লাগানো হয়েছিল, এবং সেই সময় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি হিন্দুদের খালি বলেছিলেন হিন্দুরা কিছু করবে না, একটা জাতি যারা রমজান করে তারা কিছু করবে না, অর্থাৎ সেই দুধেল গাই তোষণ। আমি আবার ঈদ আসছে, আমি ভয় পাচ্ছি, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবার ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে, এখন তো তোমার সিঁদুরে মেঘ দেখার কথা নয়, এখন তো দায়িত্ব নিয়েছে কমিশন এবং তাদের অফিসাররা কাজ করছেন। নির্বাচন কমিশনের কাছে করজোড়ে অনুরোধ যে এই দাঙ্গাবাজ দল, এই মিথ্যেবাদী চোর গুন্ডা লুম্পেনদের দলের কোনো জায়গা দেবেন না। সমস্ত যারা যারা এই দাঙ্গা করতে পারে সবাইকে গ্রেপ্তার করুন। একটা ছোট্ট কথা বলে শেষ করব সুমন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নির্বাচন হবে এটা চিন্তা ভাবনা করে কতবার তিনি রদবদল করেছেন, জেলা থেকে কতগুলো এসপি রদবদল করেছেন, এমনকি নির্বাচনের কিছু ঘন্টা আগে তখনও তিনি পুলিশের রদবদল করেছেন। তখন নিজে কেন করেছেন সেটার উত্তর তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন। নমস্কার। দেখো, প্রথম কথা হচ্ছে যে সরকারের যেটা প্রেরোগেটিভ সেটা তো সরকার করবেই। সরকারের যেটা প্রেরোগেটিভ সেটা সরকার করবে। এখন সেইখানে যদি সরকারের স্ট্র্যাটেজিতে ওরা মাত খেয়ে যায় তাহলে আমার তো কিছু বলার নেই। এখন বিষয়টা তো এটাই হচ্ছে, রাগ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক এবং প্রশাসনিক চালে তারা বারবার হোঁচট খেয়ে। আচ্ছা সুমন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রদবদল করেন সেটা মাস, আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কিস্তিমাত হয়ে গেছে সেটা বলতে বলুন না। আরে বাবা, সেটা আমরা 4 তারিখে করব। কিন্তু আমি জানতে চাইছি বিজেপির নেতারা ইনক্লুডিং দিলীপ ঘোষ যে বলছে শশী পাজার বাড়ি আক্রমণ হয়েছে, এরপরে ফিরাদ হাকিমের বাড়ি হবে, মদন মিত্রর বাড়ি হবে, এমনকি কালীঘাট শশী পাজার বাড়ি থেকে আগে গুন্ডা নিয়ে এসে তৃণমূলকে দেখে নেবে। আমার কথা হচ্ছে, আরে আমি সংস্কৃতি কোনটা? দিলীপ ঘোষ যেটা বলছে তাহলে কে? ডর তো আমরা দেখবো 4 তারিখের পর আরো উত্তাপ স্টুডিওতে ছড়ার আগে, শতরূপের কাছে যাওয়ার আগে আমি দ্রুত আপনাদের সামনে পরের প্যাকেজ যেটা একেবারে আজকের খবর, সেটা হচ্ছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনীর, যে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে থাকবে, যে কেন্দ্রীয় বাহিনীর আবার বলছি এই প্রথম প্রায় 2.5 লক্ষ জওয়ান আসার কথা, সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ডিজিরা একসঙ্গে এই রাজ্যে আসার কথা। কি বার্তা দিতে চাইছেন তারা? সহজেই অনুমেয়। পরের প্রতিবেদন। আজকের মিটিংটা কি নিয়ে আলোচনা হলো? মূলত অনেক পয়েন্টগুলো ছিল, ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, প্লাস সামনে ফেস্টিভ্যাল আসছে, অনেক ডিসিপ্লিন মিটিং ছিল, ওটা মিটিং হয়েছে। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। প্রশাসনের ওপর এখন পূর্ণ কর্তৃত্ব নির্বাচন কমিশনের। আইএএস থেকে আইপিএস চলছে রদবদল, নিজেদের মতো করে অফিসার বসাচ্ছে তারা। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, চলছে রুট মার্চ, এরিয়া ডমিনেশন, চারদিকে ভারী বুটের আওয়াজ, লক্ষ্য ভোটারদের মনের জোর বাড়ানো। আসবে আরও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে 2 দফায় ভোটে। পুলিশকে সঙ্গে নিয়ে তারা নেমে পড়েছে ময়দানে। গতবার প্রবলেম ছিল, এবার কিন্তু ইলেকশন অন্যরকম হবে, ঠিক আছে? ঠিক আছে। আর কাউকে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? যদি করেন তাহলে আপনার এগেনস্টে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আগের বছরের অভিযোগগুলো দেখে আপনার কাছে আসা হয়েছে। এখানে কিন্তু শুধু আমরা নেই, প্যারামিলিটারি ফোর্স আছে, সব আছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেখানে ভোটের কোনো রকম অসুবিধা হয় বা কোনো ভোটারের অসুবিধা হয়। বুঝে গেল? অবশ্যই অবশ্যই। এবার নজিরবিহীন আরও একটি ঘটনা ঘটতে চলেছে, তা হলো ভোটের আগে ও ভোটের সময় সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ সহ যে কেন্দ্রীয় বাহিনীরা থাকবে তাদের মধ্যে যাতে সুসমন্বয় থাকে, তার জন্য ভোটের আগে প্রতিটি কেন্দ্রীয় বাহিনী ডিজি পশ্চিমবঙ্গে আসবেন, বৈঠকে বসবেন। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন ফোর্সের মধ্যে সমন্বয়ের জন্য একটি পদ তৈরি করা হচ্ছে, ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর, যিনি সবার মধ্যে কোঅর্ডিনেশনের কাজ করবেন। সূত্রের খবর, এই পদে নিয়োগ করা হবে কেন্দ্রীয় বাহিনীর কোনো পদস্থ অফিসারকে। ক্রাইম করে বেড়াচ্ছিল যে সমস্ত এরিয়ায়, তাদেরকে যদি অ্যারেস্ট করা না পর্যন্ত, তা যদি অ্যারেস্ট না করা যায় এবং স্টিল ইলেকশন কমপ্লিশন অফ দিস ইলেকশন যদি তাদেরকে জেলে না রাখা যায়, আমরা সবাই জানি যে কোথায় কারা কি আজকে অশান্তি করছে, ভয় ভীতির মাধ্যমে আজকে মানুষের মৌলিক অধিকারকে খণ্ডন করছে, আজকে ভোট দিতে পারছে না। তাদেরকে যদি আজকে কনস্ট্রাকটিভ অ্যাকশন না নেওয়া যায়
যতই ওয়েবকাস্টিং করুক, অবজারভেশন করুক, বিভিন্ন জায়গায় নতুন নতুন পদ্ধতি আন্ডার দ্য গাইডেন্স অফ মিস্টার সুব্রত গুপ্ত যেটা করেছে, এটা অভূতপূর্ব। সূত্রের খবর, ভোটের দিন বা তার আগে বা পরে কোনো অশান্তির ঘটনায় যদি কাউকে কেন্দ্রীয় বাহিনী পাকড়াও করে, পুলিশের হাতে তুলে দেয়, সেক্ষেত্রে তখনই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ রুজু করে তদন্ত করতে হবে পুলিশকে। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য পুলিশের কর্তারা। কত সিএপিএফ আসছে আর কিভাবে ইউজ করা হবে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে ভোটমুখী 5 রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যে তালিকা দেওয়া হচ্ছে তাতে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসনের প্রত্যেকটির জন্য একজন করে 2 জন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে, যা সবকটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভারও নিয়োগ করা হয়েছে সবচেয়ে বেশি, 84 জন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথাটা হলো যে কেন্দ্রীয় বাহিনী বা কোনো বাহিনী দিয়েই কাজের কাজ কিছু হয় না, কারণ প্রশ্নটা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারে। বহু ক্ষেত্রে এই অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ বিভ্রান্ত করে ভুল জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সব কেন্দ্রীয় বাহিনীর ডিজিরা একসঙ্গে আসবেন এ রাজ্যে, একসঙ্গে এসে হয়তো ঐক্যের বার্তা দেওয়া যায়, কিন্তু ভোটের দিন তাতে কাজের কাজ কিছু হবে কি? যদি হতো তাহলে গত শনিবার গিরিশ পার্কের ওই ঘটনা এতক্ষণ ধরে চলতেই পারতো না। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থেকে কোনো লাভ হয় না, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হয়। আমার পরের বক্তা শতরূপ ঘোষ মানবে। কৃষাণুদা লাস্টে যে কথাটা বললেন তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভোট ডিক্লেয়ার হওয়ার খানিকক্ষণ আগে যে অফিসারদেরকে এনেছিলেন, কৃষাণুদা বলল এটা রাজনৈতিক চাল, যাতে কিনা বিরোধীরা পর্যুদস্ত। অর্থাৎ বোঝা গেল যে এই অফিসারগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহকর্মী, রাজনৈতিক এজেন্ট। তাদেরকে রাজনৈতিক কাজ করতে আনা হয়েছে, পুলিশের কাজ করতে তাদের পোস্টিং হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসারদের কথা বললেন, যারা কিনা ড্রাগস পাচার করে, মাদক পাচার করে, যারা তোলাবাজি করে, যারা দাঙ্গা লাগায়, এরা একদিন পর্যন্ত শিয়ালদা স্টেশনে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতেন না তো। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশনেই অন্যান্য পাশের দায়িত্বে ছিলেন। অর্থাৎ ভোটটা ঘোষণা হওয়ার আধ ঘন্টা আগে পর্যন্ত মমতা ব্যানার্জি আপনি একবারও বলেছেন যে আপনার ফোর্সের মধ্যে বা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এতজন পুলিশ এবং এতজন আইএএস আছে যারা কিনা ড্রাগস ব্যবসা করে, যারা কিনা দাঙ্গা লাগায়, যারা কিনা তোলাবাজি করে। কেন বলেননি? তারা তো কোনো না কোনো একটা সরকারি দায়িত্বই পালন করছিল। ড্রাগস ব্যবসায়ীদেরকে দিয়ে সরকারি কাজ করাচ্ছিলেন একদিন ধরে। তারা কি ড্রাগস বিক্রির টাকাটা আপনার ভাইপোকে পাঠাতো? সেই কারণে একদিন তাদেরকে নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করেননি। এখন তাদেরকে অন্য পোস্টিং দেওয়া হয়েছে বলে এখন আপনি আমাদের সামনে এই মহাসত্যিটা আনছেন যে এই লোকগুলো আসলে ড্রাগস ব্যবসায়ী। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন উনি এখন কিছু একটা হলে, গত 7-8 বছর ধরে ওদের একটা ন্যাকামি হয়েছে, কিছু একটা হলেই হচ্ছে বাঙালি। আচ্ছা, আমাদের পশ্চিমবাংলা সরকারের ইলেকশন কমিশনার ছিলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, নিপাট বাঙালি ভদ্রলোক। জিজ্ঞেস করলে 3-4 লাইন রবীন্দ্রনাথের কবিতাও বলে দিতে পারতেন। ওনাকে বাধ্য করা হলো নিজের পোস্টটা ছাড়তে। উনি নিজের কাজটাকে, নিজের যে মিউনিসিপ্যালিটি ভোট বা কর্পোরেশন ভোটটাকে করানোর ওনার দায়িত্বটাকে উনি সুচারুভাবে পালন করতে চেয়েছিলেন বলে রাজ্যের 3 জন মন্ত্রী তাকে ঘেরাও করে রেখে তাকে দিয়ে তাকে রেজিগনেশন লেটারে সই করিয়ে বেরিয়েছিল ওখান থেকে 2015 সালে, মনে থাকবে। আর সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের বদলে পরবর্তীকালে আপনি আনলেন কাকে? কেউ এই দুর্নাম দিতে পারবে না যে তিনি বাঙালি। রাজীবা সিনহা নামক একজন অবাঙালিকে, যিনি আপনার ভাইপোর সাথে বসে এমনি কি খেতে সে, আপনার ভাইয়ের সাথে বসে কি খেতে সে অন্য কথা, কিন্তু যিনি কিনা এই গত পঞ্চায়েত ভোটের পরে হাইকোর্টে গিয়ে কান ধরে বলে এসেছিলেন যে আপনারা নির্দেশ দেওয়া সত্ত্বেও আমি হাইকোর্টের দেওয়া নির্দেশকে পালন করিনি, দয়া করে আমায় কোনো শাস্তি দেবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের মতো একজন বাঙালি অফিসারকে সরিয়ে পরবর্তীকালে রাজীব সিনহার মতো অবাঙালি অফিসারকে এনে এই কেলোকৃতিটা করেছেন তো ভোটে। এখন পান থেকে চুন খসলে খালি আর কোনো কথা না পেলে খালি এ বাঙালিও। আরে আপনি আজ থেকে 2 সপ্তাহ আগে বিহারি পুলিশ আর তেলেগু উকিলকে এখান থেকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আপনি বাঙালি কম পড়েছিল পশ্চিমবাংলায়, আপনি বিহারি পুলিশকে তেলেগু উকিলকে রাজ্যসভায় পাঠাবেন আর তারপরে পান থেকে চুন খসলে বাঙালি বাঙালি বাঙালি, হ্যাঁ, যেন আপনি কোথাকার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, আপনার কাঁধে বাঙালির সম্মানের দায়িত্ব হয়েছে। সুতরাং আমি বলছি সুমনদা, একটা রাজনৈতিক একটা যে লড়াই আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, পুলিশরা যে বা আমাদের আইএএস অফিসার যারা বাংলায় ডিপ্লয়েড বা ইভেন WBCS অফিসারদের একটা বড় অংশ তারা যে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, এই নিয়ে একটা 5 বছরের বাচ্চার মনেও কোনো সন্দেহ নেই। বিশ্বনাথ স্যার যে কথাগুলো বলেছেন ওনার কথাগুলো ভুল নয়। উনি যখন বলছেন যে আইএএস অফিসারদেরকে কি আইপিএসদের কোনো সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই, কথাগুলো সত্যি। কিন্তু আমরা বাস্তবে রাজনীতি করতে গিয়ে আমরা জানি যে আইএএস আইপিএস বলে খালি নয়, এমনকি থানার কনস্টেবল
থেকে শুরু করে আইসি পর্যন্ত কোন সুবিধা কমিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমরা জানি না, কিন্তু অনেক বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত তাদেরকে দিয়ে এসছেন। আমি একটা কথা বলছি, না ডিমোশন হয় না, কিন্তু প্রমোশন তো সবসময় না, রাজ্য প্রমোশন সরকারের হাতে হাতে। থাকে। আমি পোস্টিং তো রাজ্য সরকারের হাতে। প্রমোশনের কথা বলছি না সুমনদা, 10 হ্যাঁ। টাকা যদি আমার মাইনে হয় 100 টাকা ঘুষের ইনকাম, আমি পাতি বাংলা কথাই বলছি। ওই 100 টাকা করে কমে খেতে পারবো কিনা, সেটা তৃণমূল কংগ্রেস এমন একটা স্ট্রাকচার বানিয়েছে গত 15 বছরে আমাদের রাজ্যে, যেখানে টাকা খালি পার্থ চ্যাটার্জির মতো। আচ্ছা, পার্থ চ্যাটার্জির বাড়িতে যে পুলিশ অফিসাররা গাড়িতে করে টাকা পৌঁছে দিয়ে আসতো গ্রিন করিডোর করে, তাদের বাড়িতে টাকা যায়নি, সব টাকা পার্থ চ্যাটার্জির একার বাড়িতে গেছে। আমি একটা কথা বলছি সুমন, এটা আমাদের রাজনীতি করতে গিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা, গোটা পশ্চিমবাংলায় না ব্লকে ব্লকে এরকম আইসি আছে থানার, যারা ওই এলাকা থেকে যে টাকাগুলোকে তোলে, কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় ড্রাগস পাচার হচ্ছে, কোথায় গরু পাচার হচ্ছে, কোথায় বেআইনি বালি পাচার হচ্ছে, যে টাকাগুলো তোলে ওইখানকারই স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে তাদের জয়েন্ট ব্যবসা চলছে। কোথাও বিয়ার বার চলছে হাইওয়ের ধারে, কোথাও পেট্রোল পাম্পের ব্যবসা, কোথাও একটা রেস্টুরেন্টের ব্যবসা চলছে, আবার কোথাও প্রমোটিং এর ব্যবসা। তুমি যাও না হাওড়াতে, তুমি কতগুলো দেখাবো তোমাকে, হাওড়াতে হুগলিতে থানার আইসি যাদের টাকা খাচ্ছে তৃণমূলের নেতাদের বেআইনি প্রমোটিং এর ব্যবসাতে, কটা দেখাবো? সুতরাং আমি বলছি যে এই যে তৃণমূল কংগ্রেস যে সিস্টেমটা আমাদের রাজ্যে করে রেখেছে, সবাই যে খুব ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলামি করছে এমন নয়। এখানে মানে ভয়ের কারণ, ভয়টা যদি 5% ফ্যাক্টর হয়ে থাকে, বাকি 95% ফ্যাক্টর হচ্ছে ওদের হচ্ছে এক্সট্রা মানে ইনকাম, ওদের যারা ওদের মানে সরকারি মাইনের বাইরের ইনকাম। এবং আমি কথাটাকে একদম শেষ করে ফেলছি, জাস্ট আমি দুটো কথা বলে। কিন্তু দেখুন, এটাও ঘটনা সুমনদা, যে কথাটা তুমিও শুরুতে আমায় প্রশ্ন করার সময় বললে, আমি আমাদের মনে আছে যে একাধিকবার 2014 সাল থেকেও যদি আমরা ধরি লোকসভা ভোট থেকে, একাধিকবার ইলেকশন কমিশন প্রত্যাশা জাগিয়ে কিন্তু একেবারে পর্বতের মুশিক প্রসব হয়েছে। আমি তোমাদের মনে থাকবে 2014 সালে একজন ইলেকশন কমিশনার এলেন, তিনি নাকি বিরাট দাবাং লোক, তার ভয়ে সবাই কাঁপছে। কি হলো, ভোটের দিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোল পার্কে গেস্ট হাউসে সারাদিন বসে বেরোলেনই না। এবং না, তার মানে একটা ফেজে ভোটের দিন লোকসভা তোমার মনে থাকবে, ওনাকে খুঁজে পাওয়া গেল না, উনি কোথায় কেউ জানে না। পরে শোনা গেল উনি নাকি কিছু সুটকেস নিয়ে ট্রেনে করে বিহার গেছিলেন, নিজের বাড়িতে গেছিলেন, পরে শোনা গেল বিহারে গেছিলেন ট্রেনে করে। কেন যে প্লেনে করে, মানে আমরা অনেকে বলে যে প্লেনে গেলে এয়ারপোর্টে ব্যাগ স্ক্যান হয়, ট্রেনে করে গেলে ব্যাগ স্ক্যান হওয়ার ব্যাপার থাকে না, ব্যাগে কিছু ছিল কিনা আমরা জানি না, যাই হোক, কিন্তু খুঁজে পাওয়া গেল না। সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি আমার অভিজ্ঞতা বলছি, নির্বাচনে প্রার্থী হতে গিয়েও, এবং যখন 2019-এ নন্দিনী মুখার্জি আমাদের প্রার্থী ছিলেন লোকসভায়, আমি ওনার ইলেকশন এজেন্ট ছিলাম, মানে ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত পুলিশ অবজারভার, মাইক্রো অবজারভারদের সাথে একাধিক মিটিং, অনেক কথা। ভোটের সময় যখন গন্ডগোল হচ্ছে, ফোন বন্ধ হয়ে আছে, সারাদিন ফোন বন্ধ, ফোনে পাওয়া যাচ্ছে না। অতএব ইলেকশন কমিশন যদি কোনো ব্যবস্থা নিতে চায় তারা নিতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত আমি বামপন্থীদের কথা বলছি, আমরা ইলেকশন কমিশনের ওপর কি তাদের ব্যবস্থার ওপর আমরা মুখাপেক্ষী হয়ে থাকবো না। আমাদেরকে ভোট করতে হবে, আমাদের কর্মীরা ভোট করবে নিজের কোমরের জোরে। যেখানে কোমরের জোরে তৃণমূলকে ঠেকাতে পারবো বুথে, সেই বুথ আমরা জিতবো। যেখানে তৃণমূলকে আমরা নিজেদের কোমরের জোরে আটকাতে পারবো না, ইলেকশন কমিশনের ভরসায় সেই বুথ আমরা জিতবো বলে আমরা মনে করি না। সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর আমি আমার লাস্ট একটা সেন্টেন্স খালি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন যে যাদেরকে ইলেকশন কমিশন ট্রান্সফার করবে চিন্তা করবেন না, আমি ফিরে আসলে সমস্ত ভালো ব্যবস্থা করে দেবো। ফিরে আসলে তো খুব ভালো ব্যবস্থা হবে, বাই চান্স যদি উনি ফিরে না আসেন তখন আপনাদের ব্যবস্থাগুলো কে করবে? সুতরাং মানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসলে কি কি হতে পারে, তার পাশাপাশি উনি ফিরে না আসলে কি কি হতে পারে, আশা করছি আপনারা সেইটাকে একটু হিসাবের মধ্যে রাখবেন। কিষাণ, দেখো, আমি তো আবার বললাম যে এই সব অপোজিশনের এখন একটাই জিনিস আছে যে থ্রেট করো। থ্রেট কেন করছে না? নির্বাচন কমিশন মাথার উপর আছে, ডিজি সব বদলে গেছে, তো আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদেরও কোমরের জোর দিয়েই আমরা রাজনীতি করছি। আমাদের তার জন্য কোনো নির্বাচন কমিশন পুলিশের উপর ভরসা করে আমাদের মাঠে ঘাটে ছেলেরা কাজ করছে না। তো সুতরাং সেটাতেও সিপিএম হোক বিজেপি হোক আশ্বস্ত থাকতে পারে, তৃণমূলও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, মিলিটারি যা কিছু আনার থাকে, ইউএন থেকে ফোর্স চাইলে আনতে পারে। আমরা আমাদের কোমরের জোরেই ভোট করেছি এতকাল, আগামী দিনও প্রয়োজন হলে শুনুন, ওদের কোমরের জোরেটা উদাহরণ দিচ্ছি। 108টা মিউনিসিপ্যালিটিতে ভোট হলো, কেমন? তৃণমূল একটা হারলো, তাহিরপুর। দুপুরবেলা হারলো, বিকেলবেলা থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এটা হচ্ছে ওদের কোমরের জোর। ওদের কোমরের নাম, ওদের কোমরটা হচ্ছে থানার আইসি। আর 2 নম্বর কথা আমি বলছি, একটু আগে তোমরা প্যাকেজে দেখালেন একজন পুলিশ অফিসার সেন্ট্রাল ফোর্সের লোকেদেরকে নিয়ে গিয়ে একটা লোককে বলছেন ওরা এসে গেছে। না, তার থেকে বড় কথা সুমন, আমি তোমায় অনুরোধ করবো, সেরকম হলে তুমি একবার ওটা চালাও, ওই ফুটেজটা। বলছে যে গতবার যা করেছিলে এবার কিন্তু করতে পারবে না। অর্থাৎ একজন পুলিশের অফিসার দাঁড়িয়ে বলছে যে 2021-এর ভোটটা তৃণমূল গুন্ডামি করেছিল। মমতা ব্যানার্জির পুলিশের অফিসার কিন্তু বলেছে গতবার যেটা করেছো এইবার আর করতে যাবে না। সল্টলেকে বাম আমলে ভোট হচ্ছে, মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে, কোনো কারণে একটা জায়গাতে পরের দিন বাই ইলেকশন,
মানে একটা শুধু বুথে পরের দিন বাই ইলেকশন, সেইখানে গন্ডগোল শুধু নয়, সুভাষ চক্রবর্তীকে বলতে হলো বহিরাগত এনে ভোট করানো আমাদের ট্র্যাডিশন। আমি ঘটনাটা দর্শকদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে একটা ওয়ার্ডের ভোট বাকি ছিল, সেখানে এমন গোলমাল হলো যে তখন তপন শিকদার তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তাকে রিভলভার বার করতে হলো। এই গোলমাল হলো কি না একটা ওয়ার্ডের ভোট। আমার আবার মুশকিল হচ্ছে যে 2000 বিধাননগর আর পুরো ভোট বললে, এক সেকেন্ড, বিধাননগর আর পুরো ভোট বললে আমার 2015 মনে পড়ে, যেখানে 2.5 ঘন্টার মধ্যে 22 জন সাংবাদিককে রক্তাক্ত হতে হয়েছে। আমি বলছি যে পুরো ভোটে তুমি তপন শিকদারের বডিগার্ডের তুমি রিভলভার বার করার কথা বলছো, সেই পুরো ভোটে মনে করো অমিতাভ নন্দী আমাদের এমপি ছিলেন, ঠোঁট ফেটে গেছিল, জয়কৃষ্ণ ঘোষ জ্যোতিবাবু সিএ ছিলেন, চোখের তলাটা ফেটে গেছিল, বামফ্রন্টের পুলিশ ছিল। কিন্তু আমি বলছি যে সেইখানে পুলিশের ওই ভূমিকাটাকে মনে করো, আমাদের পার্টির নেতা জ্যোতিবাবুর সিএ মার খেয়েছিলেন, আমাদের এমপি রক্তাক্ত হয়েছিলেন, আর এখানে 22 তুমি যেরকম বললে 22 জন সাংবাদিক 3 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছিল। অভিযোগটাও বলতে হবে, সেটা হচ্ছে দত্তাবাদের দিক থেকে বামফ্রন্ট সমর্থিত একদল এসে বুথটা দখল করেছিল, এটাও ফ্যাক্ট, এবং ওই পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও এটাও ফ্যাক্ট। আবার ওই পুলিশ বাহিনীর হাতে বামফ্রন্টের একজন এমপি মার খেয়েছিলেন, সেটাও ফ্যাক্ট। আর এই বেলা সব্যসাচী আর সুজিত বোস মিলে তোমার সহকর্মী অরিত সিংয়ের চোখ দিয়ে বের করে রক্ত বেরিয়েছিল, এটাও ফ্যাক্ট। আমার খালি বলছে কোমরে জোরে বিষ্ণুদা কোমরের জোরের কথা বলছেন, এদের কোমরের জোর নয়, অনেক আরো জোর আছে। গুড় বাতাসা, চড়াম চড়াম, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম জোর আছে, টাকার জোর, বোমের জোর, এগুলো তো আছে। আজকে বোধহয় কোথাও জেলিটিন স্টিক উদ্ধার হয়েছে। তো এই জোর বোমায় এগিয়ে বাংলার জোর এদের আছে, সেই জোর, এবং ধমকানো চমকানো শুরু হয়ে গেছে। উনি বলছেন থ্রেট, কে থ্রেট করছে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশদের থ্রেট করে যে আমরা কিন্তু আছি, ভোট চলে গেলে আমি কিন্তু থাকবো, সেই তাদেরকে বলছি, তারা থ্রেটের কথা বলছে। এবার একটা কথাই বলতে পারি সুমন, উল্টো দিলে পাল্টা হবে। বেশ, আমি উল্টো দিক থেকেই আসি, যে দেখুন প্রায় 50 বছর পর 1977 সালের পর এই 2026 সালে আবার 2 দফায় ভোট হচ্ছে এই রাজ্যে। স্বয়ং জ্ঞানেশ কুমারকে আমি সাংবাদিক সম্মেলনে বলতে শুনলাম যে কোনো রাজ্যে কত দফায় ভোট হবে সেটা নির্ভর করে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। তাহলে তো কমিশনের সেই থিওরি অনুযায়ী বলতে হয় এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে বলেই 8 দফায় না করে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে। অথচ কমিশন আবার সেই রাজ্যে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আনছেন ভোট করাতে। কিন্তু অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমার পরের বক্তার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই এত বিরোধিতা, স্ববিরোধিতা, টানাপোড়েনের মাঝে ভোটটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, বহুকাল আগে, মানে 3000-2500 বছর আগে অ্যারিস্টটল বলেছিলেন যে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। পলিটিক্যাল বলতে উনি বুঝিয়েছিলেন যে সার্বিকভাবে সমাজের সিদ্ধান্ত গ্রহণে মানুষের অংশগ্রহণ এবং সিদ্ধান্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ। এখন এইটাই কিন্তু গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রে মানুষের অংশগ্রহণের জন্যে যে প্রক্রিয়াগত উৎসব সেটা হচ্ছে নির্বাচন। কিন্তু পশ্চিমবঙ্গে এই নির্বাচনটা হচ্ছে একটা বিভীষিকা। গন্ডায় গন্ডায় ছেলে আমরা দীর্ঘকাল ধরে, আমার 77 সালের পর থেকে যে নির্বাচনগুলো দেখে আসছি, মানে বস্তুতপক্ষে কিছু সিপিএমের প্রথম দিকের যে জায়গাগুলো বাদ দিলে তারপর থেকে এই যে ভায়োলেন্স, নির্বাচনী ভায়োলেন্স, প্রাক নির্বাচন, উত্তর নির্বাচন, এটাই তো ফ্যালাসি যে অ্যারিস্টটলের কথা বললেন। অ্যারিস্টটলের সব থেকে বিখ্যাত ছাত্র আলেকজান্ডার সারা জীবন শুধু সংঘাত আর সংঘর্ষ করেই সাম্রাজ্য বাড়িয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে মানুষের কিন্তু ভরসার দরকার। নির্বাচন কমিশন এই ভরসাটা দেবেন বলে বলছেন, মানে যাতে আমরা নির্বিঘ্নে ভোটটা দিতে পারি। আমাদের দরকার নেই, আমার নিজস্ব কথা আমি বলতে চাই, যদি আমরা অনেকেই ধরে নিচ্ছে এখানে যেন তৃণমূলই আসবে। আরে তৃণমূল আসবে কে বললো? বিজেপিও আসতে পারে, সিপিএম কংগ্রেসও আসতে পারে, আবার তৃণমূল আসতে পারে। প্রথমেই যদি আমি ধরে নিই তাহলে তো আর ভোটেরই দরকার নেই, তৃণমূলকেই বসিয়ে দেওয়া দরকার। তাহলে তো আর নির্বাচনের ওই যারা আধিকারিক তারা তো প্রথম থেকেই ভয় পেয়ে থাকবেন যে তাহলে আমরা কেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাবো। আমি বলছি যে যে কোনো রকম ফল হতে পারে, এইটা মাথায় নিয়ে যেন নির্বাচনী আধিকারিকরা কাজ করেন। এখন এই যে ধরুন এখানে কেন এত ভয়ের ভরসার অভাব? দেখুন, এখানে এসপি স্তরের নেতারা তারা শাসক দলের মঞ্চে বসে থাকেন, তারা
মানে থানার আইসি তিনি অভিযুক্ত হয়ে যান বিরোধী দলের কোনো স্থানীয় স্তরে সরকারের খুনে, এবং ঠিক করে যে ব্লকস লেভেলের শাসক দলের সভাপতি কী হবে তারা ঠিক করে, তাহলে এই ধরনের লোককে দিয়ে নির্বাচন হতে পারে? তারা যদি তাদেরকে যদি সরায় তাহলে অসুবিধাটা কি আছে? 9ই মার্চ আপনি দেখুন, রাজ্য সরকার 12 জন আইএস, 4 জন আইপিএস, 160 WBCS অফিসারকে কেন সরিয়েছিলেন? অর্থাৎ ধরে নিয়েছিলেন যে মুহূর্তে হবে তাহলে আমরা তখন আবার এদেরকে আবার এইখানেই নিয়ে আসা হবে। কীরকম একটা উদাহরণ দিচ্ছি, 24 সালে এটা ছিল নির্বাচনের ডিজি পদ থেকে বদলি করে যাকে নিয়ে আসা হয়েছিল, ফায়ার সার্ভিসেসের ডিজি সরিয়ে দেওয়া হয়েছিল, রাজীব কুমারকে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল। এবার সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মাকে আগে থেকে রাখা হয়েছিল, অনুজ শর্মাকে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে আসলো না, নিয়ে এসছেন সিদ্ধিনাথ গুপ্তকে। তারা যেরকমভাবে বুঝছে সেরকমভাবে সাজাচ্ছে। মানুষের কিন্তু এই যে সার্বিকভাবে খোলনলচেতে বদল, এটা কিন্তু একটা, আমি অন্তত পৌর সমাজের প্রতিনিধি হিসেবে আমার মনে হচ্ছে যে একটা ভরসার জায়গা তৈরি করছে। তার পাশাপাশি আপনি দেখুন, একজন সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন এই যে সাংবিধানিক পরিষেবা দিচ্ছেন যে সমস্ত আধিকারিকরা, তাদের সম্বন্ধে বলছেন তারা দাঙ্গা লাগাবে, তারা ড্রাগ পাচার করবে, তারা টাকা দেবে। আরে এ কি মানে তারা কি মানুষ নাকি তারা গরু ভেড়া? আপনি এই ধরনের কথা বলছেন সিভিল সার্ভেন্টসদের সম্পর্কে। তাহলে আপনি সরাসরি অভিযোগ না করে তাহলে আপনি তাদের নামে ইলেকশন কমিশনের নামে কাছে বলে দিন। আপনার হাতে তো আইবি ছিল, তারা কারা কারা সেই পদটা ইয়ে করে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলুন। আপনি যখন বলছেন, আপনার তো নিশ্চয়ই আমি ধরে নেব, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যখন বলছেন তখন পদের গুরুত্বটা বুঝেই বলছেন। তাহলে যে লোক দাঙ্গা বাঁধাবে, যে লোক ড্রাগ পাচার করবে, সে সমাজে থাকতে পারে, সে যত বড় আধিকারিক হোক, তার নাম আপনি ইলেকশন কমিশনকে দিন। জানাচ্ছেন না, অথচ তার সম্বন্ধে অভিযোগ করছেন। সার্ভিসের মরালটাকে আপনি নষ্ট করে দেবেন, আপনি চলে যাবেন বা আপনি থাকবেন, এই সার্ভিসটার কি হবে? আপনি সেই অফিসাররা, তাদের তো মাথা নিচু করে থাকতে হবে। এগুলো করবেন না, দয়া করে বলছি, হাত জোর করে বলছি। এই ধরনের উচ্চ সার্ভিসের, যে কোনো সার্ভিসের, সে পিয়ন হলে তাকেও আপনি বলবেন না, না আপনি যদি অভিযোগ করেন তার সম্বন্ধে আপনি তথ্য দিয়ে দিন, তাকে এইরকমভাবে মরালটাকে নষ্ট করে দেবেন না। দেখুন, বদল হলো কিন্তু মাসলম্যানরা এখনো ধরা পড়েনি। আপনি দেখুন কোন কোন মাসলম্যান, এই তো বালিগঞ্জে কদিন আগে কত লাফালাফি হলো, ধরা পড়েছেন তিনি, সেই কীর্তিমান ব্যক্তি। ফেসবুক লাইভ করেছেন, ধরা পড়েনি। এখনো এই তো নতুন পুলিশ কমিশনার এসছে, তিনি ধরেছেন। আমরা জানতে চাই যে জয়ন্ত সিং সম্পর্কে কদিন আগেই বলেছে, হাইকোর্ট বলেছে, কেন আপনারা গেলেন না? রাজ্য সরকারকে জানিয়েছে, আপনারা হাইকোর্টে এলেন না কেন? তাদেরকে জানতে চেয়েছে, আপনারা বেল দিয়ে চলে গেল, আপনারা বেল খারিজ করবার জন্য এলেন না কেন? ভুল হয়েছে স্বীকার করে রাজ্য সরকার চলে এলো। তো এদেরকে কেন আপনারা এখন পর্যন্ত কোথায়? আমি কোনো অ্যাকশন দেখিনি। ওই তো একটা মাইকে করে বললেন বা ওখানে গিয়ে বলছেন যে আপনারা এরকম করবেন না। ওরা কি ভালো কথা শোনার লোক? জয়ন্ত সিংকে ভালো করে বলবে, বাবা তুমি এটা করো না, কিন্তু এটা করলে তুমি কিন্তু বিপদে পড়বে, সে করবে না। সোনাপাপ্পুকে বলবে, সোনাপাপ্পু করবে না, এইটা আপনি মেনে নিতে হবে। এগুলো হয় না, তাদেরকে যা করণীয় সেটা করতে হবে। এই লোকগুলো যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদেরকে ধরার কথা এখনো ধরা হয়নি। এইবার সব শেষে আমি বলবো যে এইটা ধরে নিয়েই কিন্তু এগোতে হবে। এই আধিকারিকরা যদি ঠিকভাবে কাজ করেন তাহলে যথাযথ মানুষের ভোট হবে, এবং সেই ভোটে তৃণমূল আসুক, বিজেপি আসুক, সিপিএম কংগ্রেস আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মন থেকে তাকে সাপোর্ট করব যে আমাদের লোক, আমাদের প্রতিনিধিরা আমাদের সিদ্ধান্ত নিচ্ছেন। অ্যারিস্টটলের পলিটিক্যাল ম্যান হিসেবে আমি আমার রোলটা পালন করতে পেরেছি। বেশ, আমাদের ভোটে জিতেছেন। আমি দ্রুত একবার আমার পরের বিষয়ে আসবো, কিন্তু তার আগে এই বিষয়ে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, বিভিন্ন যে আমরা প্রশ্ন করি, কত শতাংশ মানুষ কি বলেছেন। নজিরবিহীন নির্বাচনে একসঙ্গে বদলি অসংখ্য আইএএস এবং আইপিএস, এসব করেও কি সুষ্ঠু এবং অবাধ ভোট হবে পশ্চিমবঙ্গে? 47% মানুষ বলেছেন হ্যাঁ হবে, হবে না বলেছেন 52% মানুষ, বলতে চাননি 1%। মুখ্য সচিব থেকে ডিএম, স্বরাষ্ট্র সচিব থেকে এসপিদের বদলি, প্রশাসনের খোলনলচে বদলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি সঠিক?
সঠিক মনে করছেন 71% মানুষ, 28% মনে করছেন সঠিক নয়, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশন বাঙালি বিরোধী এবং নারী বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সঙ্গে আপনি কি সহমত? সহমত হয়েছেন 25%, সহমত হননি 73%, 2% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে যাব। ইন্দ্রজিৎ সান্যাল তিনি লিখছেন, প্রশাসনে ব্যাপক রদবদল করলে কি ভোট লুটেরাদের সামলানো যাবে? সৈকত বর্মন লিখছেন, যে অফিসাররাই দায়িত্বে থাকুন তারা নিরপেক্ষভাবে কাজ করলেই ভোটের অন্য ছবি দেখতে পাবো। অভয় সরকার লিখছেন, মুখ্যমন্ত্রী নিজের অফিসারদের বিরুদ্ধেই টাকা অস্ত্র বিলির অভিযোগ আনছেন, এই আগে দেখিনি। চঞ্চল বন্দ্যোপাধ্যায় লিখছেন, রাজনীতিবিদদের মানসিকতা না বদলালে কোনো বাহিনী এনেই কোনো লাভ নেই। সোমনাথ জানা লিখছেন, কেন্দ্রীয় বাহিনী যতই আসুক না কেন তাদের ঠিক মতো কাজে লাগানো উচিত। আর এইখান থেকে দেখুন, আমার পরের ইস্যুতে নতুনত্ব খুব নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে স্কেল। তার কারণ মোটামুটিভাবে প্রার্থী তালিকা বেরোনোর পর যারা টিকিট পেলেন না তাদের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক, সব দলেই হয়, আজও দেখাবো, ইনফ্যাক্ট সব রাজ্যেও হয়। কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে সেই বিক্ষোভ যখন রাস্তায় নেমে আসে এবং সাধারণ মানুষের অসুবিধে সৃষ্টি করে, রাস্তায় টায়ার জ্বালিয়ে দক্ষিণ 24 পরগনায় পথ অবরোধ করা হয় না, দলের টিকিট একজন প্রাক্তন বিধায়ক পাননি, পরের বার তিনি বিধায়ক হতে পারবেন না, তাতে আমাদের প্রতিবাদ থাকবে, আপত্তি আছে। পরের প্রতিবেদন। প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান থেকে উত্তরবঙ্গ, তৃণমূলের মধ্যে ক্ষোভ অসন্তোষ চরমে। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতে নতুন প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকীকে মানতে নারাজ কর্মীদের একাংশ। মঙ্গলবারই কাকিনাড়া আমডাঙ্গা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বর্তমান তৃণমূল বিধায়কের অনুগামীরা। নীলগঞ্জ রোড অবরোধ করে চলে বিক্ষোভ। এই আবহে বিস্ফোরক অভিযোগ করেছেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক। পার্থবাবু আমাকে ফোন করে বলল যে ফুরফা সাহেব থেকে পীর সাহেবের ছেলেরা ফোন করছে, তারা কিছু পয়সা চাইছে। উনি বললেন, না আমি 1,03,000 টাকা পাঠাচ্ছি, তুমি দিয়ে দাও। এবারে সনদবাবু আছে না বর্তমান এমএলএ, ওকে দিয়ে 3 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আমডাঙ্গার বর্তমান তৃণমূল প্রার্থী। সব ফালতু কথা। আমার বড় দাদা, আমার বড় দাদা, একসঙ্গে আমরা প্রচারের মধ্যে থাকবো, একসঙ্গে পাশে থাকবো, পাশে থেকে কাজ করব। আমি পীর পরিবারের ছেলে, উনি নিশ্চয়ই জানেন। মানুষের মধ্যে ক্ষোভ থাকা তো স্বাভাবিক, মানে এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। ক্ষোভ থাকা মানে কারোর মনে দুঃখ থাকা, দুঃখ থেকে তো ক্ষোভ আসে। কেউ হয়তো দুঃখে তার একটা ক্ষোভ হয়েছে, সেখান থেকে তার একটা প্রতিফলন করছে। আমি তাদের প্রতি সমব্যথী, তাদের আমি ডেকেছি, কথা বলবো। দক্ষিণ 24 পরগনাতেও ক্ষোভ বিক্ষোভ। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে এবার শওকত মোল্লাকে টিকিট দেয়নি দল, তার পরিবর্তে ক্যানিং পূর্বে দাঁড় করানো হয়েছে মোহাম্মদ বাহারুল ইসলামকে, আর শওকত মোল্লাকে ভোটে লড়াই করতে পাঠানো হয়েছে ভাঙড়ে। এরপর মঙ্গলবার সন্ধ্যা থেকেই ক্যানিং পূর্ব বিধানসভার বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। বুধবার সকালে শওকত মোল্লার বাড়ির সামনে অবস্থানে বসে পড়েন তৃণমূল কর্মীরা। বাড়ি থেকে বেরিয়ে এসে কর্মীদের বিক্ষোভ তুলতে আবেদন করেন শওকত মোল্লা। দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো। মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হতেই দলের দুই গোষ্ঠীর মধ্যে বাধ্য সংঘর্ষে জড়ালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ও মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অনুগামীরা। ওদের মনোনীত প্রার্থী নাম ঘোষণা না হওয়ার কারণে এই হামলাটা আমার ওপর। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী নাম আসার জন্যই হামলা। আমি বাড়িতে ছিলাম না, অপর একটা ঘুরছে যারা তৃণমূল দলটা করে না, সেই ব্যক্তি আমার বাড়িতে গিয়ে বোম চার্জ করছে। খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীন বাগকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে। প্রার্থী বদল না হলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে রেখেছে স্থানীয় তৃণমূল নেতাদের অনেকেই। যে অপমান নবীন বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের মানুষকে করে, আজকে যদি আবার প্রার্থী হন, তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্না তৃণমূল বাংলা থেকে শেষ হয়ে যাবে। তৃণমূল প্রার্থী বদলের দাবিতে এই দিন বীরভূমের সাঁইথিয়াতে পোস্টার পড়ে। শান্তনু নস্কর, রানা দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, ভাববেন না শুধু তৃণমূলে এই জিনিস হচ্ছে, 144 জনের নামের তালিকা বিজেপি প্রকাশ করেছে, সেখানেও হচ্ছে, এমনকি সিপিএমেও হচ্ছে। কিন্তু দ্রুত কে কি বলছেন, এটা একটা সংলাপের ব্যাপার থাকে, তো আমি দ্রুত একবার কে কি বলছেন এক ঝলকে একটু দেখে নিই। আব্দুর রেজ্জাক মণ্ডল, তিনি জলঙ্গির তৃণমূল বিধায়ক, তিনি বলছেন কালকে 2টোর সময় যোগদান, 3:30 4টের মধ্যে জলঙ্গির প্রার্থী হয়ে গেল। অসিত মজুমদার তৃণমূল বিধায়ক, চুঁচুড়া, টিকিট পাননি, তিনি বলছেন দল কাজ করতে বললে করতে হবে, চাকর নাকি। খগেশ্বর রায় বলছেন রাজগঞ্জে তৃণমূল বিধায়ক, টিকিট পাননি, টাকার কাছে হেরে গেলাম, একেবারে স্পষ্ট ইঙ্গিত। মনিরুল ইসলাম বলছেন ফারাক্কা সেই তৃণমূল বিধায়ক যাকে বিডিও অফিস একেবারে ধূলিসাৎ করতে দেখা গেছে, তিনি বলছেন মুসলিমের মুখ হতে গিয়ে বলির পাঁঠা হলাম। মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল বিধায়ক, লেখক, বলাগড়ের, এবারে টিকিট পাননি, তিনি বলছেন মা মাটি মানুষের নেত্রী, টিকিট দিলেন না। রবীন্দ্রনাথ ঘোষ রাজ্য সহসভাপতি তৃণমূল কংগ্রেস, তিনি বলছেন সম্মানের সঙ্গে অবসর কপালে জুটল না। রফিকুল রহমান বলছেন আমডাঙ্গা তৃণমূল বিধায়ক, টিকিট পাননি, দল আমাকে বলুক এই অপরাধে তোমাকে টিকিট দেওয়া হয়নি, অর্থাৎ দল তাকে জানায়নি তার কি অপরাধ, কেন তাকে টিকিট দেওয়া হলো না, তার নাম ছাঁটা হলো। সৌরভ চক্রবর্তী প্রাক্তন তৃণমূল বিধায়ক, আলিপুরদুয়ার, তিনি বলছেন দারুণ লাগলো আপনাদের পলিসি, একেবারে শ্লেষ এবং কটাক্ষ। তাজমুল হোসেন বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন, তৃণমূল বিধায়ক, হরিশ্চন্দ্রপুরে, টিকিট পাননি, তিনি বলছেন দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তপন চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক, পূর্বস্থলী উত্তরে, তিনি বলছেন তাদের দাম বেশি, যারা একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেস, তার দলের প্রতি লয়াল বলে তাকে টিকিট দেওয়া হয়নি। কিন্তু দ্রুত এরা ঠিক যে ভাষায় বলেছেন, আমার পরের প্রতিবেদন সেটাই দেখাবো। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, আমাকে বলির পাঠা করা হলো, এই সিট জিতবে না। মঙ্গলবার রাজ্যের 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় আসার পর এবারই প্রথম 74 জন বিদায়ী বিধায়ককে আর টিকিট দেয়নি রাজ্যের শাসক দল। আর তারপরই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রার্থী না হয়ে কেউ ক্ষোভ উগরে দিলেন, তো কেউ লুকিয়ে রাখতে পারলেন না হতাশা। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিধায়ক ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল, এবার প্রার্থী করা হয়েছে মোহাম্মদ মাতেবুর রহমানকে। দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কি কারণে করেছে জনগণই বলবে। গত 2021 সালে যাকে আমি 77,000-এর অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে এসে বিজেপি থেকে এসে হঠাৎ করে রাতে রাত টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দেবে। টিকিট পাননি জলপাইগুড়ি রাজগঞ্জের টানা 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, বদলে এবার প্রার্থী করা হয়েছে অ্যাথলিট স্বপ্না বর্মনকে। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, আমি শুধু না দল বল সবাই বলো, সবাই পদত্যাগ করো, দল। দীর্ঘদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, এছাড়াও কখনো এনবিএসটিসির চেয়ারম্যান, তো কখনো কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সেই রবীন্দ্রনাথ ঘোষকেও এবার আর প্রার্থী করেনি দল। আশা তো করেইছিলাম যে নিশ্চয়ই একটা শেষ টিকিট পাবো এবং সম্মানের সাথে অবসরটা নেব, কিন্তু সেটা আর আমার কপালে জুটল না। প্রার্থী না করায় ক্ষোভ উগরে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। দল কাজ করতে বললে করতে হবে নাকি, ঠিকা চাকর নাকি। এসআইআর এর শুনানি চলাকালীন মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় বিতর্কে জড়ান স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এবার তাকেও আর প্রার্থী করেনি তৃণমূল। ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। জলঙ্গিতেও বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডলকে আর প্রার্থী করেনি তৃণমূল। কালকে 2টোর সময় যোগদান করেছে, আর 3:30 4টের মধ্যে, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সে প্রার্থী হয়ে গেল জলঙ্গির। এর থেকে জলঙ্গিবাসী খুব অপমানিত হয়েছে। রেজাল্ট যেটা হওয়ার সেটাই হবে। টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক। 98 সালে যারা এসছে তাহলে দলের মর্যাদা পাবে না, তাদের দাম বেশি। একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাদের দাম বেশি। বেঁচে গিয়েছি আমি, এখন মেয়েকে নিয়ে নাতনিকে নিয়ে থাকবো। আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমানের গলায় শোনা গেছে হতাশার সুর।
আমি কি দুর্নীতি করেছি, কি অপকর্ম করেছি, এই সিট জিতবে না। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকেও এবার আর প্রার্থী করেনি দল। প্রার্থী করা হয়নি বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আব্দুর রহিম কাজীকে। টিকিটটা পেলেন না কেন? মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি দিলেন না কেন, মানে কারণ কি হতে পারে? সেইটা তো উনি বলতে পারে, আমি কি করে বলবো। কিছুদিন পরে দেখলাম বিভিন্নভাবে ব্যারিকেটেড হচ্ছে এবং সেই কি বলবো যে একজন বিধায়ক হিসেবে যে কাজ করব সেগুলো ঠিক সহযোগিতা বা আমার বিধায়ক উন্নয়ন প্রকল্পের যেটা সেই দিক দিয়ে অনেক রকম অসুবিধা দেখা দিয়েছিল। এদিকে পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী। এই বিধানসভা থেকে এবার মানিক বাউরিকে প্রার্থী করেছে তৃণমূল, যার নেপথ্যে চক্রান্ত দেখছেন স্থানীয় তৃণমূল নেত্রী। এই ঘোষণার ক্ষেত্রে কিছুটা অন্য একটা গন্ধ আমি পাচ্ছি। এমন একজন প্রার্থী তিনি যাকে দল কর্মীরা চেনেন না। এই যে চক্রান্তের জানি না কি হবে পাড়া বিধানসভা, কিন্তু এর বিচার আমি মনে করি জনগণ নিশ্চয়ই দেবে। প্রকাশ্যে কিছু না বললেও প্রার্থী তালিকা প্রকাশের পর ফেসবুকে আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী কটাক্ষের সুরে লিখেছেন, আলিপুরদুয়ার জেলায় অনেক উন্নয়নের কাজ হয়েছে, যিনি সব টেন্ডার নিয়েছেন সেটা প্রায় 200 কোটি টাকার, তার নেতৃত্বেই বিধানসভা নির্বাচন করুন। দারুণ লাগলো আপনাদের পলিসি, এরকম পলিসি তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নেই। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, সিটিং এমএলএকে বসিয়ে দেয়া অর্থাৎ টিকিট না দেয়া, এর এখনো পর্যন্ত রেকর্ডটা কিন্তু 2006 সালে অনিল বিশ্বাসের সেই স্ট্র্যাটেজি, 100রও বেশি সিটিং এমএলএকে তিনি টিকিট দেননি। ফলটা অত্যন্ত ইতিবাচক হয়েছিল বামাদের পক্ষে, সেই 235-এর রেকর্ড হয়েছিল। আর তৃণমূলের ক্ষেত্রে যদি দেখি, তৃণমূল 2016 সালে মাত্র 16 জন সিটিং এমএলএকে টিকিট দেয়নি। 2021-এ সংখ্যাটা 64 জন হয়েছিল, তার ভেতরে 5 জন মন্ত্রী ছিলেন। এবং এই পরিবর্তনের একটা প্রায় হাওয়া, তার কারণ 2021-এ 114 জন নতুন মুখ তৃণমূল কংগ্রেসের টিকিট পান বিধানসভা ভোটে, আর 26-এ 74 জন সিটিং এমএলএ ড্রপ হলো। আমি বলছি যে ইম্প্যাক্ট কি হবে, অনেকে কিন্তু ইতিমধ্যে প্রায় বিদ্রোহ ঘোষণা করছেন। এত বড় পার্টি, এত লোকে আশা আছে, তারা গ্রাউন্ডে কাজ করেছেন, অনেকেরও দাবিদার থাকতেই পারে, তো ইমোশনাল আউটবার্স একটা হতেই পারে। এর মধ্যে অন্যায়ের কিছু নেই। আমরা তো বারবার বলি আমরা ডিসিপ্লিন পার্টি, আমরা সংগঠিত দল, কিন্তু আমরা রেজিমেন্টেড নই। তো এখানে কারোর কোনো ক্ষোভ বা কোনো বক্তব্য থাকে সে রেজিমেন্টেড পার্টি শতরূপের কাছে আসবে। কিন্তু তার আগে এই ছবি কেয়া তোমাদের দলেও কিন্তু দেখা যাচ্ছে 144-এর মধ্যে একাধিক ক্ষোভ বিক্ষোভের আলিপুরদুয়ার, হ্যাঁ ওটা সামান্য একটু হয়েছিল, কালকে তো আরো বাকিগুলো আমি বলছি। আমার 144টার মধ্যে একটাই আমাদের যারা কার্যকর্তা তাদের একটু মানসিকভাবে তারা মনোমালিন্য হয়েছিল, সেটা সাময়িক মানে কয়েক ঘন্টার মধ্যে সেটাকে মিটিয়ে নেওয়া গেছে। কিন্তু আমার একটা অন্য প্রসঙ্গ হচ্ছে ইমোশনাল আউটবার্স্ট। এটা বলছে, যেখানে কেউ বলছে যে আমি গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার করতে পারিনি বলে সরিয়ে দেওয়া হচ্ছে, কেউ বলছে আমাকে মুসলমান তোষণে আমাকে ব্যবহার করা হয়েছিল। এগুলো তো ভয়ঙ্কর, যেগুলো সত্য চলে আসছে। মানে আসলে আস্তিনের ভেতরে কি কি আছে, আর কি কার্ড আছে আমি জানি না। সৌরভ চক্রবর্তী বলছে যে কথাটা বলেছেন, আমার তো অবাক লাগছে যে এটাকে যদি ইমোশনাল আউটবার্স্ট করে। আর আরেকটা খুব মজার দেখলাম, ওই যিনি ক্যানিংয়ের প্রাক্তন, যিনি বোম বাঁধেন, আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শওকত মোল্লা, তাকে ভাঙড়ে নিয়ে এসে তিনি এখন নিজে বলছেন যে আমাকে ক্যানিং এর লোক চাইছে এখানে। আসলে কিছু না, উনি জানেন যে ভাঙড়ে জিততে পারবেন না, উনি ক্যানিং এ ফেরানোর জন্য ওখানে ছেড়ে দেওয়া কেলেবাচি অবস্থা। আমি তো আবার বললাম এগুলো ইমোশনাল আউটবার্স, কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ, যেটা বিজেপি ঢাকার চেষ্টা করছে, আলিপুরদুয়ারে যে ওদের পার্টি অফিসটা ভাঙচুর হলো, সেখানে তাদের নেতাদের ছবি তারা ভেঙেছে, তাতে তাদের দলীয় ব্যাপার আমাকে কিছু বলি। রামচন্দ্রের যে ছবি ভাঙা হলো, ছবিটাকে পদদলিত করা হলো, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি বলছি রেজিমেন্টেড পার্টির কথা হলো শতরূপ, কালকে মানে তোমাদের তালিকা যখন বেরোলো, একটা নাম যে কোনো কারুর চোখ আটকে যাবে, সেটা হচ্ছে সেই 9 বছরের যে মেয়েটা কালীগঞ্জে প্রাণ চলে গেল, তামান্না খাতুন, তার মা সাবিনা ইয়াসমিন। স্থানীয় কর্মীরা প্রার্থী পছন্দ হয়নি বলে নিজেদের পার্টি অফিসে ভাঙচুর করলেন।
রেজিমেন্টেড পার্টি কেন, যে কোনো পার্টিতে ভয়ঙ্কর। এখনো পর্যন্ত যতদূর জানা গেছে তাতে এই ঘটনার পেছনে তৃণমূলের একাধিক জন যেরকম ছিল, কিন্তু আবার এটাও ঘটনা যে আমাদের দলেরও হয়তো কর্মী বা সমর্থক বা একটু সক্রিয় কর্মী কয়েকজন ছিল না এমন নয়, আমি খুব সদ্ভাবে বলছি। এবং তাদের ক্ষেত্রে যা অবস্থান নেওয়ার ব্যবস্থা নেওয়ার আমাদের পার্টি খুব দৃঢ়ভাবে করবে। কেননা প্রশ্নটা এখানে একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে পছন্দ করা কি না করা নয়, কোনো শহীদের মাকে যিনি অসম্মান করেন, তিনি যে দলেরই যে হয়ে থাকুন না কেন, তার সম্পর্কে যা দৃষ্টিভঙ্গি থাকার তা আমাদের দল তা করবে নির্মোহভাবে। কিন্তু আমি খালি একটা কথা বলছি সুমনদা, যারা এই ইস্যুতে পার্টি অফিস ভাঙচুর করেছেন বা বিক্ষোভ দেখিয়েছেন, কেউ বলেননি যে তামান্নার মা সাবিনা ইয়াসমিন টাকা দিয়ে প্রার্থী হয়েছেন। কেউ, তুমি অনিল বিশ্বাস আমাদের পার্টির যখন সেক্রেটারি ছিলেন 2006 সালে, তুমি বিধানসভা ভোটের কথা বললে, একজনও বলেননি, সিটিং মন্ত্রী ছিলেন যারা কিনা সেবার প্রার্থী হননি, একজনও বলেননি যে টাকার কাছে হেরে গেলাম। এখানে সৌরভ চক্রবর্তীকে বলতে শুনলাম নাকি 200 কোটি টাকা টেন্ডার খেয়েছে একটা লোক। মানে মাঝে মধ্যে তৃণমূল এই সমস্ত কাজগুলো করে বলে ওদের মুখ থেকে আমরা এগুলো জানতেও পারি। হ্যাঁ, মানে 200, আমি বলছি একজনও বামফ্রন্টের ক্ষেত্রে একজনও বলেনি যে সিপিআইএম এর কি বামপন্থী কোনো দলের প্রার্থী হওয়ার পেছনে টাকা পয়সার গল্প আছে। খালি একটা সেন্টেন্স বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ওনার ছাগল, উনি আগায় কাটবেন না দয়া কাটবেন ওনার ব্যাপার, কাকে প্রার্থী করলেন না সেটা বড় কথা নয়, প্রার্থী করলেন কাদেরকে এক নয়। এখনো পর্যন্ত যা হিসাব পেয়েছি 5 জন এমন লোককে চুরির কেসে বছরের পর বছর জেল খেটেছে, যারা চুরি করে বছরের পর বছর জেল খেটে আসা লোকেদের বিধানসভায় প্রার্থী করেছেন। এই তৃণমূলের এই প্রার্থীর দ্বন্দ্বের পেছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের একটা দ্বন্দ্ব আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কৌশলগত জায়গা থেকে ভাঙড়ে শওকত মোল্লাকে ঢোকান, কারণ ক্যানিং পূর্ব নিশ্চিত আসন, কিন্তু ভাঙড়ে যদি শওকত লড়াই করে তাহলে নৌশাদ সিদ্দিকী যে মুসলিম ফেস, তাকে মানে সেই মানে তৃণমূলের বিরুদ্ধে সেই সম্ভাবনাটাকে গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু মানে বেশ কিছুদিন আগের থেকে ওকে অবজারভার নিয়োগ করা হয়েছিল। আবার একইভাবে মানে কঠোর মুসলিম মুখগুলোকে কিন্তু প্রমোট করেছেন তার মতন করে, যেখানে কিন্তু মডারেট যারা মানে মনে করেন রবিকুলের মতন মানে ভাঙড়ের যিনি এমএলএ ছিলেন তাকে বাদ দিয়ে মানে সিদ্দিকীকে যখন আনছেন, কাসিম সিদ্দিকীকে আনছেন, লজিকটা কি? লজিকটা হলো যে ভাই আমি মানে ফুরপুরা শরীফের সমর্থনটাকে নেব, পরিবারের মধ্যে ভাঙন দেখানো, এদিকে নওশাদ আছে, আমার কাছে এবং সঙ্গে ফুরপুরা শরীফের সমর্থন আছে, তাদেরকে কাছে পাওয়া। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আমার খুব খারাপ লেগেছে মঞ্জু বসুকে আমি টিকিট নাই দিতে পারি, তিনাঙ্কু এখন উঠতি নেতা, তাই বলে মঞ্জু বসুকে অপমানিত করব, আমার কিন্তু মনে হয়েছে এটা ঠিক নয়। প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ স্যার বললেন বটে, উনি ওনার মতামত বললেন, ক্যানিং পূর্ব কার নিশ্চিত আসলে আমি বুঝতে পারলাম না, আর যারই হোক না কেন তৃণমূলের তো নয়। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, তার থেকে গুরুত্বপূর্ণ কাসেম সিদ্দিকীর কথা বললেন। কাসেম সিদ্দিকী বলেছিলেন যে মমতা তৃণমূল কংগ্রেসকে যে মুসলমান ভোট দেবে তার জানাজায় নামাজ পড়তে যাওয়া উচিত নয়। এখন আমার চিন্তা হচ্ছে ওনার জানাজায় কে নামাজটা পড়বে। আমি একটা লোক পবিত্র ঘর তৃণমূল কংগ্রেসের কর্মী রবীন্দ্রনাথ মান্নাকে খুন করার অপরাধে তৃণমূলের সরকার তাকে 6 মাস জেলে রেখেছিল, তৃণমূল কর্মীকে খুন করার, সে মামলা এখনো চলছে। সেই লোকটা দলে যোগ দিয়ে 8 ঘন্টার মধ্যে প্রার্থী হলো। আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই যে দৃষ্টিভঙ্গি, এই যে ওদের চরিত্র, নিজের দলের লোককে খুন করে তুমি আমার দলের প্রার্থী হবে, তুমি ইনকাম করতে পারবে, আমার টাকা তুলে দিতে পারবে বলে, এই রাজনীতিকে পশ্চিমবাংলায় হারাতে হবে। আমি আবার বলছি যে টিকিট না পেয়ে ক্ষোভ স্বাভাবিক, সব দলে হয়, সব রাজ্যে হয়, কিন্তু স্কেল এবং সেই মুহূর্তে কি বলছেন নিঃসন্দেহে এটাও গুরুত্বপূর্ণ। তৃণমূল দেখালাম, বিজেপি এবং সিপিএমও এইবার। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকে প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, কিছুই বাদ যায়নি। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল, যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে, আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারো পছন্দ নয়। সে তৃণমূলের সাথে যুক্ত আছে, এখনো আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সমাধান হওয়া তো দূর, বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা, ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।
বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তারা। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারাবে। বিজেপির মতো প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএম এর অন্দরেও। সোমবার সিপিএম এর প্রথম দফার তালিকায় কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে, কিন্তু প্রার্থী হিসাবে তাকে মানতে নারাজ স্থানীয় সিপিএম কর্মীরা। পরদিন সকালেই কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালান দলীয় কর্মীদের একাংশ। আছাড় মেরে ভেঙে ফেলা হয় একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয় বেঞ্চ। আমাদের এরিয়া কমিটির তরফ থেকে যার নাম প্রস্তাব করা হয়, সে অলরেডি ভোটের প্রচারে মোটামুটি নেমে পড়েছিল, কিন্তু হঠাৎ তার নামটা পরিবর্তন করে তামান্নার মাকে প্রার্থী করা হয়। আমাদের এরিয়া কমিটির সদস্য আর লোকাল নেতৃত্ব তারা এই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারছে না। ওরা ভাবছে যে তামান্নার মাকে প্রার্থী দিয়ে ভুল করেছে, কেননা তামান্নার মা পার্টি করেও নি, রাজনীতি বুঝেও না, তো উনি কি করে ভোট করবেন, কি করে ভোট চাইবেন, এই ভেবে হয়তো ওনারা ভাঙচুর চালাচ্ছে। কেউ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, কেউ শূন্যের গেরো কাটানোর। প্রার্থী নিয়ে তৃণমূলের মতোই তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ। সুজিত মণ্ডল, অরিন্দম সেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.